আব্দুর রাকিব শুনতে পাচ্ছ? ওকে, তোমাদের আগের সপ্তাহে একটা ক্লাস অফ গেছিল, নেক্সট উইকে আমি করিয়ে দেবো তোমাদের ক্লাস। তোমাদের সাথে আলোচনা করি। নেক্সট উইকে তোমাদের এক্সামও হবে, এক্সামও নেব এবং সেটাও বলে দেবো নেক্সট উইকে তোমাদের নেক্সট উইকে তোমাদের কি কি টপিক, টপিক বলতে আমরা যা যা আজ পর্যন্ত করিয়েছি সবই থাকবে, এটা তো জানোই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি পেডাগজির একটি টপিক, সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। ইম্পর্টেন্ট টপিক, রেমিডিয়াল টিচিং থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন থাকে। 8টার ব্যাচে পড়ো, 8টার ব্যাচে পড়ো এবং সিটেট পরীক্ষা আছে কালকে বা এই সপ্তাহে। এরকম কে আছো? 20 তারিখ স্যার। 20 তারিখ আছে, মানে পরীক্ষা আছে, কে কে সিটেট দিচ্ছ সেটা বলো। 8টার ব্যাচের, 6:30টার ব্যাচের অলরেডি জানা হয়ে গেছে। আমার কালকে আছে। কালকে আছে, বেশ ঠিক আছে। বেশ, যাদের সিটেট আছে একটু আগে 6:30টার ব্যাচে বলে দিয়েছি, একই কথা একটু রিপিট করব যেহেতু এটা ব্যাচটা আলাদা। সেটা হলো যে সিটেট পরীক্ষার ক্ষেত্রে তোমরা অলরেডি মোটামুটি ভাবে 22 থেকে 25 নম্বরের মতো অ্যান্সার করার মতো পড়ে ফেলেছো আমার কাছে। সেটা হচ্ছে প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি কম্প্রিহেনশন, যেটা 15 নম্বর আছে সেটা খুব ভালোভাবে করবে। কালকে যাদের পরীক্ষা আছে তাদের জন্য বলছি, 15 নম্বর কম্প্রিহেনশনে মিনিমাম 12 পাওয়ার মতো পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর আমরা যে কটা পেডাগজি টপিক করেছি প্রত্যেকটা টপিক থেকে 2-3টে করে কোশ্চেন পাবে। বিশেষ করে চ্যালেঞ্জেস ইন ডাইভার্স ক্লাসরুম, এই টপিকটা থেকে কিন্তু 2 থেকে 3 নম্বরের প্রশ্ন পাবে, এটা থেকে অনেক প্রশ্ন আসে। তো এই টপিকগুলো একটু ভালো করে পড়বে। টিএলএম যেটা করানো হয়েছে সেখান থেকে পাবে, ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে পাবে, এবং আজকে যে রেমিডিয়াল টিচিং পড়ানো হবে এখান থেকে অন্তত 1 নম্বর পাবে। রেমিডিয়াল টিচিং থেকেও প্রশ্ন প্রতিবারই থাকে। তাহলে মোট তোমরা 22 থেকে 25 নম্বর এমনিতেই পাবে, মানে যেগুলো পড়ানোর বিষয়, পড়ানো টপিক। আর বাদ বাকি কনসেপচুয়াল কোশ্চেন কিছু থাকে সেগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে। কোনো নেগেটিভ মার্কিং নেই, তার ফলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়ে আসবে, এটুকু হচ্ছে তোমার কাজ। এবং ইংলিশের ক্ষেত্রে মোটামুটি 15 থেকে 20ও যদি তুমি পাও সেটা অনেক বেশি নম্বর। বাদ বাকি বাংলার ক্ষেত্রে 25, ইংলিশে যদি 20 পাও 45। সিডিপি খুব কঠিন বিষয়, মানে ইংলিশ ভার্সানটা 15 যদি পাও 60। আর ওদিকে অঙ্ক থাকছে এবং ইভিএস থাকছে, 20 পেলেও 100, পেতে হবে 90। এরকম ভাবে একটু ক্যালকুলেশন করে পড়াশোনাটা করো, ঠিক আছে? আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। তো আমাকে কেউ একজন বলো তো যে রেমিডিয়াল টিচিং কি? তোমাদের তো বিএড ডিএড সব জায়গাতেই ছিল, রেমিডিয়াল টিচিং বিষয়টা কি বলো। সংশোধনমূলক শিক্ষা। সংশোধনমূলক শিক্ষা। কিরকম, মানে কিরকম সংশোধন দেবে বা কিরকম, এটা তো একটা টার্ম মিনিং বললে বাংলা, মানে বললে ইংলিশের, কিন্তু বিষয়টা কি একটু বুঝিয়ে বলো। স্যার, কেউ কোনো বিষয়ে উইক আছে তাকে আলাদাভাবে টিচ করা। আর উইক আছে আলাদাভাবে টিচ করবে, কিন্তু উইক আছে বুঝবে কি করে? এবার উইক তো অনেক রকম কিছু অনেক ভাবেই থাকতে পারে। আর কেউ? স্যার, যদি প্রথম পরীক্ষা মানে ইউনিট টেস্ট যেগুলো নেওয়া হয় সেই পরীক্ষায় যদি মানে কোনো বিষয়ের উপরে ইভ্যালুয়েশনের মাধ্যমে কৃতকার্য হয় তখন তাকে আলাদা মানে ক্লাস সেশন বাদে অন্য সময়ে একটা সময় দিয়ে অকৃতকার্য হলেই তাদেরকে নিতে হবে, অকৃতকার্য না হলে নেওয়া যায়, যায় কি যায় না? উইক থাকলেও নেওয়া হবে এবং অকৃতকার্য হলেও নেওয়া হবে, মানে এই দুটো ক্ষেত্রকে সংযোজন করেই নেওয়া হবে। বেশ ঠিক আছে। আর স্বাভাবিক স্যার, স্বাভাবিক ক্লাসে সকল ছাত্রছাত্রীদের থেকে মানে যারা যারা আর কি পারদর্শিতার দিক থেকে পিছিয়ে পড়ে, হুম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আলাদাভাবে নেওয়া হয় আর কি, দেখাশোনা করা হয় আচ্ছা বেশ, এই তাহলে বিষয়টাই আর কি। এই যে এই সিচুয়েশনে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ধরো এখন যারা ক্লাস 8-এ উঠবে, তো সরকার বলছে যে ঠিক আছে, এখন তো আগে আস্তে আস্তে স্কুল খুলে যাচ্ছে,
তো ধরো আমি 9 দিয়ে এক্সাম্পল দিই। ধরো যে 9 এ উঠবে, বলেছে তাকে প্রথম 100 দিন মানে 3 মাস আগে, সে যদি 9 এ ওঠে তাহলে সবার আগে তাকে 7 এবং 8 এর পড়াতে হবে। মানে প্রথম 3 মাস তাকে 7 আর 8 পড়াতে হবে, যেহেতু 2 বছর স্কুল বন্ধ ছিল তাই। তারপরে গিয়ে তাকে 9 এর ক্লাসের পড়া পড়াতে হবে। এই যে 7 আর 8 এর পড়া যে পড়াতে হচ্ছে মানে টিচারদের, এটা কি রেমিডিয়াল টিচিং এর অন্তর্গত? যদি হ্যাঁ হয় তো কেন, আর যদি না হয় তো কেন? হ্যাঁ স্যার। কেন সেটাই ব্যাখ্যা করে বলো। কারণ তারা এই সময়ে কারণ কিছু সম্পর্কে তারা জানেনি, সঠিক ভাবে তারা কোনো শিক্ষকের সহায়তা পায়নি, যার জন্য তাদের অনেক কিছু অজানা থেকে গেছে। হুম, সেই কারণে এটা একটা রেমিডিয়াল স্যার টিচিং। পূর্ববর্তী ক্লাসের সঙ্গে পরবর্তী ক্লাসের একটা রিলেটেড মানে সম্পর্কতা রয়েছে। যেমন মানে যদি কেউ 9 এ পড়তে চায় তাহলে তাকে তার পূর্বে যে দুটো ক্লাস, এই দুটো ক্লাস পড়ে আসতে হচ্ছে, অর্থাৎ 7, 8 সেই কিছু পড়ার সাথে 9 এর কিছু পড়ার সম্পর্ক আছে, কারণ সে আগেরটা না জানলে পরেরটা জানতে পারবে না বা জানতে অসুবিধা হবে, এই কারণেও হতে পারে। বেশ, কিন্তু রেমিডিয়াল টিচিং তো অবসর সময়ে দেওয়ার কথা বলা আছে। অবসর সময় মানে হচ্ছে যে ক্লাস যখন নর্মাল ক্লাস হবে না তারপরে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে তো সেরকম হচ্ছে না। এক্ষেত্রে তো সরকার সিলেবাসের অন্তর্গত হিসেবেই বলছে প্রথম 3 মাস আগে পড়িয়ে নিন, তারপরে 9 এর পড়া পড়াবেন। তাহলে কি এটা রেমিডিয়াল টিচিং? কিছু বলা হতে পারে, কারণ তারা যে কিছুই জানে না, অনেক কিছু জানে না, সেই সম্পর্কে তাদের অবহিত করা হচ্ছে। এবার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে করা আর আলাদা ভাবে করা, এখানে স্কুলের একটা টাইমিং এরও ব্যাপার আছে। স্যার স্কুল তো বলেই দিয়েছে হ্যাঁ, 3 মাস তারপর হবে ক্লাস আগে। স্যার স্যার বলছিলাম বলছি তার দুর্বলতাগুলো জানা যাবে যে সে আদৌ কোন বিষয়টা আয়ত্ত করতে পেরেছে নাকি আগের ক্লাসের বিষয়গুলো। তো যদি না করে থাকে তাহলে কিছুটা অন্তত তৈরি করে নেওয়া যাবে এই জন্য। হুম, বেশ, আর কেউ কিছু বলবে? স্যার যারা দুর্বল তাদের তাদের ক্ষেত্রে এটা তো এটা তো এই নিয়মটা তো ঠিক হচ্ছে না, মানে সবার ক্ষেত্রে ক্লাস ক্লাস এটা তো সরকার 9 এ নিয়ম মানে করছে, সবার ক্ষেত্রেই করছে। কিন্তু এটা এটা তো সবার, স্যার হ্যাঁ তাহলে সবার পড়ছে না স্যার রিমিডিয়াল টিচিং এর মধ্যে। আচ্ছা, স্যার অ্যাকচুয়ালি এটা রিমিডিয়াল টিচিং এ পড়বে না। কারণ হলো হ্যাঁ রিমিডিয়াল রেমিডিয়াল টিচিং টিচিং এটা মিন্স পড়বে না। যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লার্নিং স্কিলটাকে আমরা উন্নত করার জন্য একটা স্টুডেন্টের কোন জায়গাটাতে প্রবলেম। সাপোজ আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা স্টুডেন্টের গ্রামারের নেরেশন সেন্সটা প্রবলেম আছে, তো ওকে আমি ক্লাসের মধ্যে থেকে বাইরে নিয়ে গিয়ে অর্থাৎ অবসর সময়ে বা অন্য কোনো সময়ে তাকে আমি বসিয়ে বা গ্রুপ করে শুধু নেরেশন সেন্সটা বোঝাতে পারি, হুম দ্যাটস রিমিডিয়াল টিচিং, এটা পড়ে যাবে। হুম তো এইভাবে যে যেটা আপনি বললেন যে যেটা সরকার করতে চাচ্ছে, এটা অবশ্যই আমার হিসাব থেকে মানে পড়বে না রেমিডিয়াল টিচিং এর মধ্যে। আর কেউ কিছু বলবে? দেখো, রেমিডিয়াল টিচিং বলতে তোমরা যেটা বলেছো কনসেপচুয়াল, যে হ্যাঁ কোন একটি পরীক্ষা নেওয়া হলো অথবা কোন একটি ক্লাসের অ্যাসেসমেন্ট করা হলো, তারপরে দেখা গেল যে যে অংশটুকু শিখতে পারেনি, রেমিডিয়াল মানেই তো অবশিষ্ট অংশ, মানে যেটুকু শিখতে পারেনি রিমেইনিং পার্ট, সেই পার্টটুকুকে শিখিয়ে তারপরে তাকে ক্লাসের উপযুক্ত করে তোলা, এটাই হচ্ছে মেইন থিম রেমিডিয়াল টিচিং এর। কিন্তু ওই যে 3 মাস যে পড়িয়ে নিতে হবে আগের ক্লাসকে, একেও আমরা রেমিডিয়াল টিচিং এর অংশ হিসেবেই ধরবো। কেন ধরবো? তার একটা কারণ, দেখো এই 3 মাসটা তার পিছিয়ে পড়া অংশটুকুকে পড়িয়েই তাকে নতুন ক্লাসের উপযুক্ত করার প্রয়াস গ্রহণ করা হচ্ছে। কারণ রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্যই তো তাই, যে তুমি পুরনো পড়াটাকে পড়িয়ে নতুন পড়া শুরু করো। অর্থাৎ তাকে যে ক্লাসে তুমি বা যে শ্রেণীতে তুমি পড়াচ্ছ বা যে অংশটুকু ক্লাসে হচ্ছে, যে স্টুডেন্টরা সেই অংশটুকু পিছিয়ে আছে, সেই পিছিয়ে পড়া অংশটুকু শিখিয়ে ক্লাসের উপযুক্ত করিয়ে তোলাই তো রেমিডিয়াল টিচিং এর মূল বৈশিষ্ট্য। তাহলে সেক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে যে আগের ক্লাসগুলো পড়িয়ে নিতে হবে নতুন ক্লাস পড়াতে গেলে, তাহলে এটাও রেমিডিয়াল টিচিং এর অংশ হিসেবেই ধরছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা তো ক্লাসের অবসর সময় হচ্ছে না, সেটা সিচুয়েশনাল। এখন 2 বছর ক্লাস অফ ছিল, তাই সেটার
সেটাকে এই যে 3 মাসটাকে, এই 3 মাসটাকে আমি অবসর সময় হিসেবেই ধরছি। কারণ এই সময় তো নতুন সেশন শুরুই হচ্ছে না। নতুন ক্লাসের পড়া তো আমি শুরুই করছি না। এই নয় যে আমি 9 এর পড়াও শুরু করেছি আবার আগেরটাও শেখাচ্ছি। এটা তো করছি না। আমি করিয়ে নিচ্ছি আগে আগের ক্লাসগুলো, তারপর নতুন ক্লাস শুরু করছি। যে নিয়ম সরকার করতে যাচ্ছে। তাহলে এটাও একটা রেমিডিয়াল টিচিং এরই পার্ট। যেহেতু আগেরগুলো শিখতে পারেনি, সেই পার্ট হিসেবে সরকার ধরে নিচ্ছে যে 2 বছর স্কুল বন্ধ মানে শেখেনি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা সবার উপরে কেন বর্তাচ্ছে? দেখো এটা তো সরকারি সিদ্ধান্ত, কিন্তু রেমিডিয়াল টিচিং এর সাইকোলজি অনুসারে বা নীতি অনুসারে এটা সবার উপরে বর্তানো উচিত ছিল না। কারণ যে সবাই কেউই একদম পড়াশোনা করেনি, কেউই 7, 8 কিছু জানে না, 9 এর পড়া জানে না, 9 এ উঠে গেল এরকম না। অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু ভালোভাবেই জেনেছে এবং বাড়িতে বসে ভালোভাবেই পড়াশোনা করেছে। কিন্তু কোনো আমাদের যে স্কুলগুলো তাতে যেহেতু সবাইকে একই দলের মধ্যে ফেলে দেয়, সব পড়াশুনোকে একই দলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাই সেই একই নিয়ম করা হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা পড়ার মধ্যে আসি। রেমিডিয়াল টিচিং মোটামুটি ঠিকই বলেছো। কি আছে দেখি। আর রেমিডিয়াল টিচিং ইজ ওয়ান দ্যাট ইজ meant to improve our learning skills or rectify a problem area. রেমিডিয়াল টিচিং এর মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে কোনো একটি এরিয়া, যে এরিয়াতে তোমার সমস্যা আছে, সেই এরিয়ার প্রবলেমটাকে দূর করা রেমিডিয়াল টিচিং এর মূল কাজ। রেমিডিয়াল টিচিং ইনভলভস ইউজিং ইন্ডিভিজুয়ালাইজড টিচিং অফ স্টুডেন্ট who are experienced in difficulty in a specific subject or areas, or অর্থাৎ রেমিডিয়াল টিচিং হচ্ছে গিয়ে কোনো একটি স্টুডেন্টের স্পেসিফিক কোনো এরিয়াতে যেখানে সে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেই এরিয়াটার প্রবলেমটাকে সমাধান করা। অথবা রেমিডিয়াল ইনস্ট্রাকশনস মে বি টট ইন্ডিভিজুয়ালি অর ইন এ গ্রুপ। রেমিডিয়াল টিচিং দু রকম ভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে একে একে, অথবা অনেকগুলো প্রবলেমকে একসঙ্গে করে নেওয়া যেতে পারে। যেহেতু আমাদের ভাস্ট ক্লাসরুম ভারতবর্ষে, তার জন্য কি করা যেতে পারে, ধরো প্রত্যেকেরই নাম্বার সিস্টেম নিয়ে প্রবলেম আছে একটি ক্লাসের, মানে প্রত্যেকের বলতে 60 জন স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্টের প্রবলেম আছে। তাহলে টিচার কি করতে পারে, 10 জনকে যদি আলাদা আলাদাভাবে শেখাতে চায় তাহলে অনেক সময় নষ্ট হবে। তাই এই 10 জনের একই প্রবলেমগুলোকে একসঙ্গে আইডেন্টিফাই করে একটি গ্রুপ করতে পারে এবং সেই গ্রুপকে রেমিডিয়াল টিচিং সে প্রদান করতে পারে। এর জন্যই ক্লাসে ধরো একজন বলেছে ফেল করে যাওয়া, হ্যাঁ, অনেক স্কুলে কি হয়, যারা ফেল করে যায় কোনো একটি সাবজেক্টে, সেই সাবজেক্টের যারা ওই সাবজেক্টে ফেল করেছে, সে যেই সেকশনের ছেলে মেয়ে হোক না কেন, সবাইকে একত্রিত করেই রেমিডিয়াল টিচিং দেওয়া হয়। একে আমরা বলি হচ্ছে কি গ্রুপ রেমিডিয়াল টিচিং। ঠিক আছে? অর্থাৎ একসঙ্গে গ্রুপ করে নেওয়া হয় একই জাতীয় প্রবলেমকে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে শুধু ফেল করলে বা বুঝতে না পারলেই কি রেমিডিয়াল টিচিং দেওয়া হয়? না। আর কোন ক্ষেত্রে দেওয়া যায় রেমিডিয়াল টিচিং? বুঝতে পারেনি অথবা ফেল করে গেছে, এটা বাদেও অন্য কি বিষয়ে রেমিডিয়াল টিচিং দিতে পারি আমরা? বলো। অ্যাসেসমেন্টের পর হ্যাঁ, অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করে মানেই তো পাস ফেল করালে তুমি। অ্যাসেসমেন্ট মানেই তুমি কম নম্বর দিয়েছো বা ফেল করেছে সে। আমি সেটা বলিনি। এটা বাদেও অন্য কি উপায়, অন্য কোন সেগমেন্টে রেমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে? স্যার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, সেক্ষেত্রে তো তুমি পাস ফেলই করালে বা তুমি কম নম্বর দিলে। এই পর্যায়টাকে আমি বাদ দিয়েছি, বলেছি ফেল পাস ফেল এটা বাদে। আর কি বললাম, বুঝতে পারিনি এই অংশটা বাদে আর কোন সেগমেন্টে দেওয়া যেতে পারে? স্যার যদি ধরুন একটা ছেলের মানে তার মানে বয়স হয়ে গেছে 8 এ পড়ার, কিন্তু সে এখন পর্যন্ত মানে স্কুলে পড়াশোনা একসময় ছেড়ে দিয়েছিল 5 এর পর। তো সেই ক্ষেত্রে তাকে রিমিডিয়াল টিচিং দিয়ে কিছুটা পরিমাণ ওই ক্লাসটার উপযুক্ত করে, এই ক্লাসটার উপযুক্ত করে তাকে ভর্তি করানো হয়। ভেরি গুড, খুব সুন্দর বলেছে। আর ও কিন্তু ঠিক বলেছে, কারণ শিক্ষার অধিকার আইন অনুসারে যে কোনো স্টুডেন্টকেই ভর্তি নিতে বাধ্য স্কুল। ওকে, কাউকে ভর্তি না নিয়ে পারবে না এবং বয়স অনুসারে ভর্তি নিতে হবে। তাহলে কারো যদি ভর্তির বয়স মানে তার বয়স হয়ে গেছে 6 এ ভর্তি হওয়ার, তো 6 এ ভর্তি নেবে, কিন্তু সে হয়তো 4 এর জিনিস বোঝে না বা জানে না বা পড়াশোনা করেনি, তাহলে তাকেও কিন্তু রেমিডিয়াল টিচিং দিয়ে তাকে ওই 6 এর উপযুক্ত করে তুলতে হবে। এক্ষেত্রে কিন্তু তাকেও অজানা বিষয়গুলো জানানোর ক্ষেত্রে আমরা রেমিডিয়াল টিচিং দিচ্ছি। আর
হুম। স্মৃতিশক্তি যদি কম থাকে কারোর, ধর একটু বুঝতে পারে, হ্যাঁ, এমন কি তাদের ক্ষেত্রেও তো রিমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে। খুব সুন্দর বলেছো, একদমই তাই। এটাই জানতে চাইছিলাম, যারা জড়বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়ে বা স্পেশাল চাইল্ড, এদের ক্ষেত্রে রেমিডিয়াল টিচিংটা কিন্তু মাস্ট। কারণ তারা যতই ক্লাসে পড়ানো হোক না কেন, তারা সর্বদাই কমই বুঝবে। তার জন্য তাদেরকে আলাদাভাবে রেমিডিয়াল টিচিং দিয়ে ওই পড়াটাকে পুনরায় বোঝানোর প্রয়োজন আছে। কারণ ক্লাসে একবার পড়ালে যারা বুদ্ধিমান ছেলে মেয়ে যারা ধরতে পারে তারা হয়তো নিয়ে নেবে, কিন্তু যারা বোঝে কম বা যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের কিন্তু রেমিডিয়াল টিচিংটাই একটা ভরসা, বা একে আমরা স্পেশাল এডুকেশনও বলি, বা স্পেশাল এডুকেটররাও এই কাজটা করে। অর্থাৎ রিমেইনিং পার্ট, যে অংশ সে বুঝতে পারেনি সেই অংশগুলো তাকে বোঝানোর ক্ষেত্রে সহায়তা করে। ঠিক আছে, তাহলে রিমিডিয়াল টিচিং মে টট ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ বললাম। রিমিডিয়াল টিচিং টিচার্স basic skills that are the foundation of learning to subject and greater deals and skills must learn before the student development and deals understanding topic of the study. রেমিডিয়াল টিচিং এর একটা মূল বিষয় রয়েছে। রেমিডিয়াল টিচিং সর্বদা গথিক বা মেইন বিষয়গুলোকে আগে গুরুত্ব দেওয়া হয়। মেইন বিষয় বলতে একটু আগে ওদের এক্সাম্পল দিচ্ছিলাম, ধরো তুমি নাম্বার সিস্টেম শিখছো বা যে কোনো অঙ্কই শিখছো, তাহলে অঙ্ক শেখার মূল বিষয় কি আছে, তোমাকে আগে নামতা জানতে হবে, আগে স্কোয়ার রুট জানতে হবে, আগে কিউব জানতে হবে। এগুলো বেসিক জিনিস, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার ধরো কোনো একটি ক্লাসে টিচার পার্সেন্টেজের অঙ্ক শেখাচ্ছে, তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট ধরো নামতাটাই ভালো করে জানে না, তাহলে তখন ক্লাসে তো নামতা শিখিয়ে তাকে পার্সেন্টেজ শেখানো সম্ভব নয়। তো টিচার ক্লাসে পার্সেন্টেজই শেখাবে, কিন্তু রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে তার যে বেসিক জিনিসগুলো যেগুলো পার্সেন্টেজ শেখানোর ক্ষেত্রে দরকার হয় সেগুলো শেখাতে হবে। অর্থাৎ তাহলে রেমিডিয়াল টিচিং এর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এক্ষেত্রে সর্বদা গথিক বা বেসিক জিনিসগুলো শেখানোর ক্ষেত্রে আগে জোর দেওয়া হয়, তারপরে উচ্চতর শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। অর্থাৎ রেমিডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ হেল্পিং পার্ট অফ দ্য মেইন পার্ট অফ দ্য ক্লাস। মেইন পার্ট যেটা শেখানো হচ্ছে ক্লাসে, সেইটা বোঝার ক্ষেত্রে হেল্পিং পার্ট হিসেবে কাজ করে রেমিডিয়াল টিচিং। ওকে, there are some advantages remedial teaching would help the student to develop their skills and need. রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে কতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, এই বিষয়গুলোতে রেমিডিয়াল টিচিং হেল্প করে। ঠিক আছে, এখানে পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। এই পয়েন্টগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউ শেখার ক্ষেত্রে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। তাহলে দেখো কি কি হিসেবে কাজ করে। দাঁড়া এক সেকেন্ড, অন্য একটি গ্রুপকে লিঙ্কটাই দিইনি, তোমাদের ক্লাসে জয়েন করবে, তাদেরও কালকে সিটেড পরীক্ষা আছে, তাই জাস্ট 1 মিনিট। দেখো, তাহলে আমাদের রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে একটু যারা নতুন জয়েন করছো তো এখান থেকে শুরু হয়েছে, শুনে নাও। রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে আমরা তাহলে কি করছি, রিমেইনিং পার্টটা তাদেরকে শেখাচ্ছি স্টুডেন্টদের। এবার এই রিমেইনিং পার্টের ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগেই, যে রেমিডিয়াল টিচিং এর কয়েকটা অ্যাডভান্টেজ আছে। কি কি? নাম্বার 1 বলেছে, দেখো লার্নিং বেসিক স্কিলস, একটু আগে আমরা শিখলাম যে বেসিক স্কিলস শেখানোর ক্ষেত্রে রিমিডিয়াল টিচিং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য স্টুডেন্ট হু ডু নট হ্যাভ বেসিক ম্যাথ অ্যান্ড রিডিং স্কিলস অ্যান্ড বেনিফিট ফ্রম দ্য অ্যাটেনশন টু দ্য রেমিডিয়াল টিচিং ইন দ্য ক্লাসরুম। একটু আগে তোমাদেরকে বললাম যে সমস্ত স্টুডেন্টের বেসিক পয়েন্টগুলো জানা নেই, যেমন নামতা জানা নেই, গুণ ভাগ জানা নেই, তাহলে সেই বেসিক জিনিস শেখাতে হবে। আর যদি সেটা ল্যাঙ্গুয়েজ ক্লাস হয়, তাহলে কি শেখাবে? অঙ্কের ক্ষেত্রে বলেছি বেসিক ম্যাথ, গুণ যোগ ভাগ বিয়োগ শেখাবে, কিন্তু যদি সেটা বেসিক ক্লাস হয় তাহলে কি শেখাবে? রিডিং পড়া স্যার। রিডিং পড়া আর একটু আগে ক্লাস করেছো ফোনোলজি শেখাতে হবে, ফোনোলজি, সিনট্যাক্স, বাক্য বিন্যাস, এগুলো শেখাতে হবে, কারণ এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেসিক বিষয়। ঠিক আছে, তাহলে দেখো বলেছে ফর ইউজিং phonics and basic
মাল্টিপ্লিকেশন টেবিল অর সিনট্যাক্স ইত্যাদি এগুলো শেখানো হচ্ছে গিয়ে এই রেমিডিয়াল টিচিং এর মূল বিষয়। তাহলে রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজের ক্ষেত্রে কি করতে হচ্ছে? সবার প্রথমে লার্নিং বেসিক স্কিলস হচ্ছে গিয়ে প্রথম অ্যাডভান্টেজ রেমিডিয়াল টিচিং শেখানোর। নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্ট, অর্থাৎ রিইনফোর্সমেন্ট হচ্ছে রেমিডিয়াল টিচিং এর একটি পার্ট। এবার আমাকে বলো যে রিইনফোর্সমেন্ট বিষয়টা কি, এবং রিইনফোর্সমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বিষয়। এটা রেমিডিয়াল টিচিং এর অংশ নয়, এটি হচ্ছে গিয়ে লার্নিং বা তোমাদের ওই যে প্যাভলভের পরীক্ষা, স্কিনারের পরীক্ষা শিখেছো কন্ডিশনিং, স্যার ক্লাসিক্যাল শক্তিদায়ী কন্ডিশনিং, উদ্দীপক। সেখানকার পার্ট হচ্ছে গিয়ে এই রিইনফোর্সমেন্ট। ও বলে দিল রিইনফোর্সমেন্টের বাংলাটা হচ্ছে উদ্দীপক, শক্তিদায়ক উদ্দীপক। তো এটা কি বিষয়টা কি একজন বলো একটু, রিইনফোর্সমেন্ট বিষয় কি আসবে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, যে বলেছে শক্তিদায়ক উদ্দীপক সে বলো এটা কি রিইনফোর্সমেন্ট। স্যার ইঁদুরের সামনে যদি খাবারটা রাখা হয় তাহলে ইঁদুরের ইঁদুর যে খাঁচার মধ্যে থেকে যে খাবে খাবারটা, হুম সেটা হচ্ছে এটা শক্তিদায়ী উদ্দীপক। ওই যে ওটা পাওয়ার তো চেষ্টা এই করবে ওটা খাবারটা, তো হচ্ছে এটাই গিয়ে হলো শক্তিদায়ী উদ্দীপক। ওটা তো হচ্ছে ওই পরীক্ষার এক্সাম্পল। বিষয়টা কি মানুষের ক্ষেত্রে কি, মানুষকে কি দেবে? ইন্দুরকে নয় খাবার দিলাম, স্যার মানুষ শাস্তির স্যার নামে এই পুরস্কার। স্যার শাস্তি, বলবো বলো বলো, স্যার শাস্তির নামে পুরস্কার। শাস্তি না হয় পুরস্কার। না না কোনো রিইনফোর্সমেন্ট প্রাণীকে যদি কিছুদিন একটা প্রসেসের মধ্যে খাবার দেওয়া হয়, যে ও যে চেষ্টা করছে খাওয়ার, তারপরে মানে খোঁজার, তারপরে থেকে যে মানে ওর সময়টাও কমে আসছে, যে প্রথমবার যতটা সময় লাগিয়েছিল খাবারটা পেতে, পরের বার আরো কম সময় লাগছে, এভাবে সে প্রসেসটা জেনে যাচ্ছে। এবার এই ওটা প্রসেসটা তো ও যদি কিছুদিন পরীক্ষা করেছিল, সে তো প্যাভলভের পরীক্ষা বলছো বা ওদের হ্যাঁ পরীক্ষা এবার বলছো, এটা নয়। এবার সেটা রিইনফোর্সমেন্ট যদি বিষয়টা কি? কিছুদিনের জন্য স্যার স্যার সেটা যদি সমস্যা বন্ধ করে দেওয়া হয় সেই প্রসেসটা, সে তো ভুলে যাবে। আবার যদি সেই প্রসেসটা আবার শুরু করা হয়, তবেই মানে আবার সে একইভাবেই খাবার জোগাড় করতে পারবে। ওটা একটা চেইন, শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধন হয় সেই বিষয়টা বললে, কিন্তু সেটার সাথে রিইনফোর্সমেন্টের হ্যাঁ সম্পর্ক নেই। রিইনফোর্সমেন্টের সাহায্যে মানুষের মধ্যে বা স্যার কারোর ও মধ্যে যখন কোনো ভালো কাজ করবে তখন তাকে কিছু প্রশংসা করাও হতে পারে, পুরস্কার মানে সবসময় হ্যাঁ স্যার, বা পুরস্কার প্রশংসাটাও এক ধরনের পুরস্কার। এটা সেখানে স্যার এখানে রিইনফোর্সমেন্টের কাজটা পুরস্কারের কথা শাস্তি ঘোষণা মানে করা অপমানও হবে, হতে পারে আর স্যার। দিনের পর দিন তার উন্নতি হতে থাকবে। উন্নতি হতে থাকবে। আচ্ছা, ওরা একটুখানি আচ্ছা, আর কেউ বলবে? ওরা একটু ঠিক স্যার বলতে যাচ্ছিল, রিইনফোর্সমেন্ট হচ্ছে একবার মানে প্রেরণা দান করা, কোনো একটা কাজেতে বেশি করে যাতে প্রেরণাটা জোগায় উৎসাহিত, রিইনফোর্সমেন্টের মাধ্যমে। উৎসাহিত করা, উদ্দীপক যেহেতু। হ্যাঁ, উৎসাহিত করা। আচ্ছা বেশ, যদি আমি স্যার এখানে ত্রিভুজের কাজ করবে। মারধর করি, যদি বকাঝকা দিই, তাহলে স্যার এটাতে হবে না, এটা তো এটা কি এটা তো হবেই না স্যার। রিইনফোর্সমেন্ট? বকাঝকা দেওয়া, মারধর দেওয়া, তিরস্কার করা রিইনফোর্সমেন্ট? না স্যার রিইনফোর্সমেন্ট হ্যাঁ, স্যার। রিইনফোর্সমেন্ট এটা। স্যার নো এটা ঋণাত্মক ভেরি গুড, রিইনফোর্সমেন্ট। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার তাহলে এটাও রিইনফোর্সমেন্ট। তাহলে রিইনফোর্সমেন্ট কথার মানে যখনই বলছো শক্তিদায়ক উদ্দীপক, বাংলায় যখন বলছো, দ্যাট মিনস উদ্দীপক মানে যার মাধ্যমে উৎসাহিত হবে। আবার এটা একটা নেগেটিভ বিষয় আছে, মানে রিইনফোর্সমেন্টকে আমরা দু রকম ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর একটাকে বলি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট সর্বদা কি করে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, এটা তো নর্মাল বিষয়। আর নেগেটিভটা উল্টোটা হবে, পিছন দিকে ঠেলে দেবে, অর্থাৎ এটা বাজে, মানে এটা দ্বারা স্টুডেন্টের ক্ষতি হবে। একটা দ্বারা উন্নতি সাধন হবে, উৎসাহিত হবে এবং সে এগিয়ে যাবে, আর একটা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে। ওকে, এবার উৎসাহিত হবে যেটা, সেটা কি, এই যে একটু আগে বললে যে যদি ভালো পড়া পারে গুড। দেখবে বাচ্চাদের স্কুলে, একেবারে নিচের স্কুলে এখন আর কাউকেই, সিবিএসসি বোর্ডে যাও, এসএসসি বোর্ডে যাও, অনেক খুব সুন্দর সুন্দর নিয়ম আছে। স্টুডেন্ট যদি জিরো পায়, সবকটা কেটে দেওয়া হয়, তাও তাকে কখনোই জিরো দেওয়া হয় না বা তাকে একদম নিরুৎসাহিত করা হয় না, তাকে একটা স্মাইলি দিয়ে দেয়। তোমাদের অনেকেরই নিশ্চয়ই এখানে ছেলে মেয়েরাও ছোট ছোট পড়াশোনা করে, দেখবে স্মাইলি দেয়, কেন? এটা একটা রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট। এবং যদি সে ভুলও করে তখন লিখে দেওয়া হয় যে ঠিক আছে তোমার ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। কখন এটা বলে না এটা কি কেন ভুল করেছিস, যেটা তোমাদের বলতো স্কুলের টিচাররা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এগুলো ভুল করেছিস, পড়াশোনা হবে না, দূরে একটা চট থাপ্পড় দিল, কি ঠিক বলছি? তোমরা হ্যাঁ তো স্যার। ছোটবেলায় তাই করতো। তাহলে তোমরা নেগেটিভ রিইনফোর্সমেন্টের দ্বারা মানুষ হয়েছো। এবং অনেক টিচার, তোমাদের অনেক ছোটবেলার স্মৃতি আছে, অনেক টিচার অনেককে বাইরে বের করে দিত, তিরস্কার করত, এবং প্রতিদিন অনেক টিচার আসতো, প্রতিদিন কোনো স্টুডেন্টকে
ক্লাসের বাইরে পাঠিয়ে দিত, রিলার্ন করিয়ে দিত। এবং সে এরকম তিরস্কৃত হতে হতে দেখালো সে পড়াশোনাটা ক্লাস 8-9 হয়তো করেছে, তারপর পড়াশোনাটাই ছেড়ে দিয়েছে। তাহলে এক্ষেত্রে তার এই যে পড়াশোনাটা হলো না, এটার জন্য কে দায়ী বলো তো? পরোক্ষভাবে কে দায়ী? সে নিজে ছেড়েছে তো ওই সেটা তার দোষ। টিচারটি টিচার দায়ী। কারণ সে কিন্তু হ্যাঁ, তার মানে সে কি ট্রেন টিচার? না। না স্যার না স্যার এই 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 যে তোমরা পড়ছো না পেডাগজি তো শিক্ষকদের শিক্ষার মূল মন্ত্র বলতে পারো। আমি তো অনেক বিএড ডিএড হ্যান ত্যান অনেক কিছু করেছি। পেডাগজিটার যদি সঠিকভাবে জানা যায় না, তুমি একজন সঠিক ভালো টিচার হিসেবে তৈরি হবে, এটুকু আমার উপলব্ধি। কারণ এর মধ্যে এমন সুন্দরভাবে মানে টিচিং সাইকোলজিটাকে ধরা আছে যে তুমি শিখতে পারলে তুমি একজন খুব ভালো টিচার হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পারবে স্টুডেন্টদের কাছে। কারণ এখানে ওইভাবেই শিক্ষাটা দেওয়া হয়। কারণ তুমি তো তুমি তো শিখে যাচ্ছ। তাহলে দেখো, এই নেগেটিভ এবং পজিটিভ রিইনফোর্সমেন্টের মধ্যে আমরা সর্বদা পজিটিভ রিইনফোর্সমেন্ট স্টুডেন্টকে দেব। আমরা তাকে উৎসাহিত করব। উৎসাহিতটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। তুমি তাকে পুরস্কৃত করতে পারো। এই যে পরীক্ষায় ভালো নম্বর পেলে কিছু পুরস্কার দেওয়া, এটা কিন্তু একটা রিইনফোর্সমেন্ট এবং পজিটিভ। আর উল্টোটা বকাঝকা করা বা বারবার তিরস্কার করা, অপমানিত করা, এটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তার ফলে কিন্তু সে নেগেটিভ হবে, তার কখনো ভালো দিক হবে না। ঠিক আছে? আচ্ছা, স্কুলে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরো যে স্কুলে এখন মারধর উঠিয়ে দেওয়া হয়েছে, বেতের মাধ্যমে শিক্ষা, যেটা তোমাদের অনেক সময় অনেক টিচাররা মেরে ধরে পড়াশোনা করাতো। এটা তাহলে কি ঠিক হলো না ভুল? এবং কোন আঙ্গিকে এটা পড়ছে, এই যে মারধর উঠিয়ে দেওয়াটা? স্যার পজিটিভ রিএনফোর্সমেন্টের মধ্যে পড়ছে এটা, মারধর মারধর উঠিয়ে দেওয়াটা স্যার পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর মারধর করাটা নেগেটিভ। নেগেটিভ। কেন? অনেককে তো মারতেও হয়, প্রচন্ড দুষ্ট ছেলে মেয়েও তো থাকে। হ্যাঁ স্যার, মারলে কিন্তু ক্ষতিটাই বেশি হয় স্যার, মানে তারা আরো জেদি হয়ে যায়। আর এই বাচ্চাদের ও যেটা উপর বললো, এটার প্রভাব সমর্থনে পড়ে। কেউ কিছু বলবে? স্যার আমি বলি, বলো। মানে মেন কথা হচ্ছে বাস্তবটা আর যেটা আমাদের বইয়ে লেখা থাকে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। হুম। আমি একটা ক্লাসে যখন বলতে যাবো, একদিন বলবো, দুদিন বলবো, 3 দিন বলবো, কিন্তু 5 দিনের মাথায় ঠিক আমার মাইন্ডের মধ্যে চলে আসবে যে ছেলেটা পড়ছে না, মানে সত্যি রাগ উঠে যাবে। ঠিক আছে? তো এটাই মানে আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা এটাতেই বলছি আর কি। তো সত্যি মানে খুব খারাপ লাগে, এত তারপরে তুমি বোঝানোর মারবে। পরেও ওরা মানে পরেও তারা বোঝে না, এটাই বোঝে না, মানে বুঝতে পারি। অনেক খারাপ কাজ করে, তুমি ফেলিয়ার হয়ে গেলে, এবার তুমি মারবে স্টুডেন্টদের, ইয়েস অর নো? হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। মারবে, বেশ। এই যে ধরো তুমি মারলে, এটা কার প্রবলেম? স্টুডেন্ট বোঝে না বা স্টুডেন্ট দুষ্টমি করছে তাই, না তোমার প্রবলেম বলো তো? নিজেদের প্রবলেম স্যার, শিক্ষকের প্রবলেম। শিক্ষকের জন্যই তো এটা হয় না। তো তো ওকে একটু বোঝাতে দাও, একটু বোঝাতে দাও, একটু বোঝাতে দাও ওকে। এটা হুম। তোমার আহ, প্রবলেম, স্যার মোহিত। নিজের প্রবলেম, হ্যাঁ সে কোথাও তো গিয়ে অবশ্যই। কেন? স্যার বিরক্ত বোধ আরেকটা কথা বলি করছি। আমি যখন পড়েছি, আমি যখন ছোটবেলায় পড়েছি, সে স্যার খুবই মারতো, আমাদের খুবই মারতো, হুম। এবং আমরা ইভেন প্রতিদিন পড়া করে যেতাম। তাও এই মারতো। একটু না পড়লে খুবই মারতো, কিন্তু হ্যাঁ মারতো। স্যারটা এখন নেই, আর মারা গেছে। তো ওই স্যারটার জন্য কিন্তু আজকে আমি এই কন্ডিশনে আছি। মানে এত ভালো পড়াতো, আর এখনো কিন্তু স্যারের নাম হয়। কিন্তু তার মধ্যে এটা না যে মানে কোনো খারাপ উদ্দেশ্যে মারতো, বা মানে এটা আমাদের টিচিং এর মধ্যে পড়তো না তার জন্য অবশ্যই, মারতো, এটা তো বাস্তব সেটা কথা বলছো। অবশ্যই। ঠিক আছে, বাস্তব কথা, হ্যাঁ এরকম হ্যাঁ অনেক টিচার আছে মারধর দিয়ে অনেককে মানুষ করেছে, আমরাও তো মার খেয়েছি। আমি যদি কোনো জীবনে মার খাইনি, এটা কিন্তু একটা রেকর্ড। আবার বেশ জ্ঞান অবস্থায় কোনোদিন মার খাইনি, মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। তো মারতে হয়নি, খুব ভয়ও পেতাম টিচারদের, তার জন্য মারধর খাইনি। কিন্তু কথাটা হচ্ছে যে এখানে অনেকেই মারধর খেয়ে মানুষ হয়েছে, বা আমি আমার স্টুডেন্টদের অনেক সময় দু এক সময় টুকটাক মেরেছি, বেশি মারিনি। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে তুমি যে মারছো স্টুডেন্টদের, তুমি বললে 5 দিন বুঝিয়েছো, তারপরে তুমি মারবে, এটা বললে, নিজেই বললে। এটা তোমার প্রবলেম। তোমার কোন দিকের প্রবলেম বলো তো? অন্য কেউ বলো, প্রথমত ওর কোন দিকের মানে প্রবলেম? সঠিক কোনো স্যার সঠিক কোনো পদ্ধতি বোঝানোর বা খুঁজে কন্ট্রোল, বোঝাতে পারছে না, কন্ট্রোলের দিক থেকে, বোঝাতে পারছে না। বোঝানোর দিক কন্ট্রোলের থেকে। প্রবলেম। আর আর
ও যে কন্ট্রোল ও স্যার। যে মারছে বা কেউ যদি মারো, কোন সমস্যার জন্য তুমি মারছো? স্যার স্টুডেন্টটাকেও বুঝতে পারেনি, স্টুডেন্টের কাউন্সিলিং করতে আমি সেটা কথা বলিনি, শুনছে না। কোন সমস্যার জন্য টিচার মারছে। ও যদি মারে, ওর কোন সমস্যার জন্য, সাইকোলজিক্যাল সমস্যা বলবে, কোন সাইকোলজিক্যাল সমস্যার জন্য ও মারছে। ছোটবেলায় অভিজ্ঞতার জন্য, না ছোটবেলায় সেটা নয়, ওর মার সেটা খেয়েছে। ওটা দেখে অভ্যস্ত হয়েছে, এটা একটা কারণ। হ্যাঁ, ভালো বলেছো, এটা একটা কারণ যে ওই ছোটবেলা থেকে এইভাবে তৈরি হয়েছে, ও চাইবে মেরে ধরেই তৈরি করতে। এটা একটা নর্মাল বিষয়, কারণ টিচারদের কাছ থেকে আমরা শিখি। আমরা মারধর খেয়ে যদি মানুষ হই কেউ, সেও মারবে, এটা একটা সত্যি কথাই বলেছো। কিন্তু আমি সেটা বলিনি, এটা একটা কারণ, খুব ভালো পয়েন্ট বলেছো। কিন্তু ওর মারার কারণ কি, বা অন্য কেউ যদি মারো তার কারণ কি? কারণ হচ্ছে ও ফার্স্ট্রেটেড, ওর ফার্স্ট্রেশনটা মারধরের মাধ্যমে স্টুডেন্টের উপরে প্রকাশ করছে। ঠিক বললাম? হ্যাঁ স্যার। ও ফেলিওর, ও 5 দিন বুঝিয়েছে, স্টুডেন্ট কন্ট্রোল আসেনি, ও নিজেকে ফেলিওর বলে মনে করছে। দেন অনেক ওর টিচার মধ্যে আছে একটা স্যার রেগে ফ্রাস্ট্রেশন গিয়ে জন্ম মেরে দেয়, নিয়েছে, মানে ক্ষোভ এবং ফ্রাস্ট্রেশন, সেটার বহিঃপ্রকাশ ঘটছে মার। বোঝা গেল? তাহলে টিচার যখন মারে, তখন বেসিক্যালি সে ফ্রাস্ট্রেটেড, এটা ধরে নিতে হবে, এবং সে ফেলিওর। ফেলিওর না হলে সে মারে না। সাকসেসফুল টিচাররা কখনো মারে না। বোঝা গেল? এইবার আসি বাস্তব, ও কথাটা বললো যে বাস্তব আর পড়াশোনার মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, এটা তো আছেই। কেন আছে? কারণ আমরা যে ক্লাসরুমগুলোর কথা এখানে পড়ছি, বা যে রকমভাবে সাজানো গোছানো অবস্থায় বইয়ের পাতায় পড়ছি, আমাদের বাস্তবের ক্লাসরুমগুলো তো এরকম সাজানো গোছানো নয়, এরকম সাইকোলজিক্যালি তো মেনটেন্ড নয়, বা এরকম সুন্দরও নয়। তার ফলে অনেক ক্ষেত্রে বাস্তবের সঙ্গে মিল হবে না। কিন্তু না হলেও আমরা বইয়ের পাতায় যেটা পড়বো সেটাকে তো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। হয়তো 100% আমরা পারবোই না, কারণ আমরা একটা উন্নয়নশীল দেশে বসবাস করি। আমাদের উন্নত দেশে বসবাস করলে অন্যরকম সিস্টেমে পড়াশোনা করতাম আমরা। কিন্তু আমরা চেষ্টা করব সেটার অনেকটা পার্সেন্টেজ অবধি আমরা যতটা পারি সেটাকে ফলপ্রসূ করব। এবং এই সিস্টেমের মধ্যেও তো অনেক টিচার এটাকে ফলপ্রসূ করেছে, তার জন্যই তো তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে তুমি একজন বেস্ট টিচার হতে পারো, ভালো টিচার হতে পারো। এই যে 2 বছর লকডাউনের মধ্যে সমস্ত টিচাররা বসে বসে মায়না পাচ্ছে, অনেকে লাখপতি কোটিপতি হয়ে গেছে, অনেকে খুব এনজয় করছে, স্কুলে যেতে হচ্ছে না, প্রতি মাসে মায়না পাচ্ছি। এটা তো 90% টিচাররা তাই করছে। কিন্তু একজন টিচার কিন্তু এর মধ্যেও নিজস্ব স্কুলের জন্য অ্যাপ বানিয়ে পড়াশুনো করিয়েছে স্কুলে, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাহলে এই এক্সেপশনাল চিন্তাটা কেন হবে না? কথাটা বলতে পারলাম? পেডাগজি তোমাকে বেস্ট টিচার তৈরি করার চেষ্টা করছে। প্রতিকূলতা থাকবেই, সব সাজানো গোছানো সিচুয়েশন যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তোমার মতো টিচার দরকার হবে না, আরো আরো অন্য কোয়ালিটির টিচার চলে আসবে। সাজানো গোছানো নেই, সেই প্রতিকূল অবস্থায় তুমি সাজিয়ে গুছিয়ে তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা দিয়ে এই শিক্ষা পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্যই তুমি ট্রেন টিচার হতে যাচ্ছ ভবিষ্যতে। বুঝেছো? এবার আসি মারধরের বিষয়। ওটা আগেকার সিস্টেম ছিল, মারধর দিয়ে পড়ানোটা মানুষ মনে করতো যে সঠিক। কিন্তু সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ববিদ্যায় মারধরের স্থান নেই। এবার ওই মোহিতের একটা লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে আবার আমরা পড়াবো যে স্যার 5 দিন বোঝাচ্ছি তাতেও কিছু হচ্ছে না। বাস্তবে এটাই ঠিকই বলেছো, আমরাও তো অনেক ক্ষেত্রে দেখি 5 দিন কেন 10 দিন বুঝিয়েও কিছু হয় না। তখনকার উপায় হচ্ছে কি, তোমাকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, বোঝানোর পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে, বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করতে হবে। তুমি হয়তো একই রকম ভাবে 5 দিন বোঝাচ্ছ, তার ফলে কোনো কাজ হয়নি। এবার তুমি সবাইকেই যদি চাও পড়াশুনো করবে ক্লাসে, সেটা না, যাকে যেই বিষয়টা যার ভালো লাগে, যার ফুটবল খেলতে ভালো লাগে, তাকে সেটারই অপশন দাও এবং স্ট্র্যাটেজি চেঞ্জ করো, দেখবে তুমি সফল হবে। কিন্তু তুমি যদি সেটার 5 দিন পরে মারো, তার মানে সেটা স্টুডেন্টের প্রবলেম নয়, তোমার একটা প্রবলেম তৈরি হবে, এবং তুমি ওই মারধর করা একটা টিচারেই পরিণত মানে থেকে যাবে। পড়াতে তুমি আর পারবে না, তখন থেকে তুমি সবাইকে মারবে, মানে এই হিসাবেই তুমি চলবে। অনেক টিচার থাকে ক্লাসে আসে, ওই যে বললো, তারা মারতেই স্কুলে আসে, পড়াতে স্কুলে আসে না। কিন্তু তোমাকে তো পড়ানোর জন্য পাঠানো হয়েছে, যে তুমি পড়াবে। বোঝা গেল মোহিত?
স্যার হ্যালো স্যার, বলো স্যার বলো স্যার স্যার বলছি, হ্যাঁ স্যার বলছি যে ধরুন ও তো ওই মোহিত, ও তো মাপতে, ও বলছে যে আমি মেরে ছাত্রগুলোকে গড়তে চাই, হুম কিন্তু যে এখন নিয়ম অনুযায়ী অনেক টিচার আছে যারা হচ্ছে মাপছেও না, হুম আবার হচ্ছে ছাত্ররা কি করলো, দু একবার বললো তো বললো, না হলে চলে গেল, মানে 90% টিচার এরকমই এখন। সে তো তো ঠিকই আরোই রসাতলে চলে যাচ্ছে ছাত্ররা। এটা তো ব্যক্তিগতভাবে তাদের সমস্যা তারা তো টিচার নয় তারা তো না, কেবল এটাই তো চাকরিটা এখনের পেয়েছে বাস্তব, টাকা এটাই বলছি। বাস্তব তো বাস্তব এটা হতেই পারে আমি ধরে নিচ্ছি তোমার কথা অনুসারে 90% টিচারও তো তাই কিন্তু তুমি কি সেই ধরনের টিচার হওয়ার জন্যই এই টেট পড়াশোনা করছো বা সেই ধরনের টিচার হওয়ার জন্য এত পড়াশোনা করলে না তুমি তো একজন আদর্শ না ভালো স্যার। টিচার হওয়ার জন্যই করছো আরেকটা কথা মনে রাখো যে টিচাররা কেবলমাত্র এই কারণবশতই মানে মাইনা পাচ্ছে চাকরি পেয়ে গেছে আর পড়াশোনার দরকার নেই তারা কেবল চাকরি করে তারা টিচার নয় আর যে টিচাররা মারা যাওয়ার পরও সবাইয়ের কাছে মনে থাকে তারাই কিন্তু টিচার তা তুমি সেই টিচারই হতে যাচ্ছ তোমাকে এই ট্রেনিং দিয়ে সেই টিচারই বানানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আমাদের বিএড ক্লাসে আমাদের একটা স্যার ছিল সে বলেছিল যে প্রথম দিনই ক্লাসে বলেছিল যে টিচার কখনো তৈরি করা যায় না টিচার জন্মায় কিছু কিছু মানুষ ইনবর্ন টিচিং ক্যাপাসিটি নিয়ে জন্মায় তারা হয়তো পড়াশোনায় খারাপ হতে পারে মানে মিডিয়াকার হতে পারে কিন্তু ভালো টিচার হয় লাইফে তা আমরা কি ওয়েট করে থাকবো যে কবে একটা টিচার জন্মাবে তারপরে তাকে স্কুলে পাঠাবো তাহলে আমাদের উপায় কি আমরা এই কোর্স করিয়ে তাকে ভালো টিচার বানাবো তাকে ট্রেনিং দেব তার জন্যই তো বিএড ডিএড কোর্স তার জন্যই তো এই যে টেটের এই কোর্স যাতে ট্রেনিং দিয়ে টিচার বানানো যায় তাদের মধ্যে টিচার সত্তাটা কম আছে তাদেরকেও ভালো টিচার বানানো যায় ট্রেনিং দিয়ে তার জন্যই তো এই পড়াশোনাটা তুমি করছো জেনে যাচ্ছ সব ঠিক আছে বাস্তব অনেক কিছু হবে তোমার কাজ হচ্ছে গিয়ে ভালো টিচার তৈরি হওয়া ব্যাস সেটা বিএড স্যার ট্রেনিং নেওয়ার স্যার পরেও তো স্কুলে গিয়ে অনেক টিচাররা শুধু পড়িয়েই চলে আসে সেরকম ভাবে এতগুলো যে বিষয় পড়েছে সেগুলো বাস্তবে তারা খাটায় না। আদৌ পড়েছে কি এখানে তো আমি অনেক প্রশ্নই করি বিএড ডিএড এর মানে এই যে যে পড়াগুলো আমরা পড়ছি এই রেমিডিয়াল টিচিং এ তো বিএড ডিএড এর বেসিক টপিক প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে এই কালকে এর মধ্যেই পরীক্ষা আছে ডিএলএড এর সেকেন্ড ইয়ারের প্রশ্ন আসবে তো ব্রড কোশ্চেন আসবে 16 নম্বরের তা তারা তো অ্যান্সার লেখে ফার্স্ট ক্লাস পায় তো উত্তর দেওয়ার সময় তো তোমরা দিচ্ছ না উত্তর এই বিষয়টা তো পড়ানোর দরকারই ছিল না এটা কিন্তু তোমরা পড়ে এসছো কিন্তু যেভাবে পড়ে এসছো এতটা ডিপলি তোমরা পড়োনি পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য কয়েকটা প্রশ্ন মুখস্থ করে লিখে দিয়ে এসছো অথবা টুকে দিয়ে এসছো এখন যা সিস্টেম কিন্তু কথাটা হচ্ছে সেটা তো অনুধাবন করতে পারোনি তারা ওই মানে বুকিশ নলেজ দে হ্যাভ দেয়ার বুকিশ নলেজ বাট অরিজিনাল নলেজ যাদের থাকবে তারা সবসময় অন্য রকম পন্থা গ্রহণ করবেন অন্য রকম ভাবে স্টুডেন্টদের মানুষ করবেন বুঝেছো স্যার বলছি একটা প্রশ্ন লাস্ট ছিল। প্রশ্ন এটাই বলো পড়াবো স্যার বলছি যে যদি কোনো শিক্ষক মানে তার ব্যক্তিগত কোনো ছাত্রের উপর আক্রোশটা মানে পরীক্ষার খাতায় বা অন্য কোনো জায়গায় প্রকাশ করে এটা কি উচিত মানে এটা কি ঠিক? সে টিচার নয় টিচার নয় স্যার আমি একটা লাস্ট কোয়েশ্চেন করি আমি একটা ওকে এক্সাম্পল দিই তারপরে করো আমি একটা স্কুলে আগে পার্ট টাইমে পড়াতাম বহুদিন আগে মানে আমার স্কুল আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন বিএডটা করছি মানে সবে ভর্তি হয়েছি তখন একটা স্কুলে পড়াতাম তো একদিন দেখছি অ্যাসিস্ট্যান্ট স্যারের সঙ্গে আর একটা স্যারের তুমুল ঝগড়া কোনো একটা কারণে আমি তো সব থেকে জুনিয়র ছিলাম তো তারপরে ওটা টিফিন পিরিয়ডে ঝগড়া তারপরে ডং ডং করে ঘন্টা বাজলো দুজনেই রেগে মেগে একজন ক্লাসরুমে চলে গেল আর অ্যাসিস্ট্যান্ট স্যারের ঘরে চলে গেল যেই ঘন্টা বাজলো অ্যাসিস্ট্যান্ট স্যার বেরোলো ওই স্যারটার নাম সুবীর ডাকলো সুবীর আপনার ক্লাস আছে বিয়ে চলে যান ক্লাসে স্যার সমস্ত কিছু নিয়ে শর্ট করে ক্লাসে ঢুকে গেল এটা কি বলো তো ঝগড়া টিফিন পিরিয়ডে ছিল টিফিন পিরিয়ড ওভার হয়ে গেছে ডিউটি পালন করতে হবে ঝগড়া আবার স্কুলের বাইরে হবে কিন্তু আক্রোশ থাকলো না তার মানে কি চূড়ান্ত পরিমাণে প্রফেশনাল ছাত্রদের প্রতি দায়বদ্ধ
বোঝা গেল? এই রকম টিচার হতে হবে। এখনকার সেটা রেয়ার, কিন্তু ২-১ জন টিচার আছে। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছে, সেই ছেলেটা হয়তো খেলা মানে এমনি খেলতে আগ্রহী, বাট মানে ফুটবল বা ক্রিকেট এদিকে সে যেতে পারবে না, কিন্তু পড়াশোনাতেও তার ন্যাক নেই, তাহলে তাকে কিভাবে বোঝানো যাবে? মানে খেলাধুলাও ন্যাক নেই, পড়াশোনাও ন্যাক নেই। হ্যাঁ মানে জাস্ট এমনি ও খেলতে যায়, কোনো খেলাধুলা তো ও পারবে না, বা তাকে তো বেসিক শিক্ষা তাকে দিতে হবে, তারপর খেলার দিকে তাকে আগ্রহী করতে হবে, হুম। তাহলে সেই অবস্থায় কি করা যাবে তাকে? খুব ভালো করে খুঁজে বের করো যে তার পজিটিভ দিক কোনটা আছে। যদি খেলাধুলায় তার না হয় বাদ, পড়াশোনা যদি না হয় বাদ, নিশ্চয়ই কোনো হাতের কাজ, কোনো দক্ষতা, কিছু না কিছু ট্যালেন্ট থাকবে, কিছু না কিছু। এবার সেটা যে খুব তুখর পরিমাণে থাকবে সবার মধ্যে এরকম না, কিন্তু মোটামুটি সে ওই বিষয়টা একটু পারদর্শী। অনেক কিছু ফেলিওর, তার মধ্যে কোনো বিষয়ে সামান্য পারদর্শী। যে বিষয়টুকুতে সামান্য পারদর্শী সেই দিকে ওকে ঠেলে দিতে হবে, বা সেই দিকে যাওয়ার জন্য ওকে উৎসাহিত করতে হবে। মানে টিচার হিসেবে তুমি শুধু আচ্ছা, এটুকুই করতে পারো। এখন সে যদি আঁকাতে পারদর্শী হয়, তাহলে কি তার বেসিক শিক্ষা না দিয়ে তাকে আঁকার দিকে ঠেলে না, দেওয়া যেতে বেসিক পারে? শিক্ষা তার ক্লাসে যতটুকু চলছে চলবে। তুমি টিচার, তুমি বেসিক টিচার, ততটুকুই দিতে থাকবে, কিন্তু তার আঁকার জন্য তাকে উৎসাহিত করবে। তুমি ধরে ধরে তাকে আঁকাও করাবে না। উৎসাহিত মতলব তাকে বলবে যে তুমি রোববার দিন ভালো করে আঁকো, রোববার দিন অন্য পড়াশোনা করতে হবে না। তুমি তাকে একটা আঁকার কোন একটা, এই যে রিইনফোর্সমেন্ট, একটা পেন্সিল মানে আঁকার রং গিফট করলে, একটা আঁকার খাতা গিফট করলে, ধরো করলে, বা তাকে বললে যে তুমি যদি এই সাবজেক্টে বেশি নম্বর পাও তোমাকে আমি আঁকার একটা ড্রয়িং বুক বা একটা বই তোমাকে গিফট করব। তাহলে এইটাই হচ্ছে তাকে উৎসাহিত করলে। তুমি টিচার এই এতটুকু ছাড়া এর বাইরে তুমি করতে পারবে না, কারণ তোমার একটা লিমিটেশন আছে। বুঝেছো? ওকে স্যার। ওকে, চলো নেক্সট। তাহলে রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা স্যার দুটো, আমি বলছিলাম এখানে যে ওর বলো, শোনা যাচ্ছে না। স্যার রি বলছিলাম ওর মানে পড়াশোনার প্রতি অতটা স্যার পড়াশোনার প্রতি অতটা মানে টান নেই, তা কেন নেই সেই কারণটাও তো অনুধাবন করতে হবে, মানে কি জন্য নেই, ও কি ক্লাসে বুঝতে পারছে না বা কি সমস্যা হচ্ছে সেটাও তো দেখতে হবে, মানে সেখান থেকে হ্যাঁ, দেখে পড়ে তো ওটা তার তো জন্য টিচারের প্রতিকার দিক। একটা মানে অবশ্যই খুঁজে দেখবে, বের করতে অবশ্যই হবে। দেখবে, ওটা তো দেখবেই। সেটা দেখবে, এবং পড়াশোনাটা তো ছাড়তে বলা হয়নি। ওটার থেকে যতটা তার কাছ থেকে পাওয়া যায়, মানে ফিডব্যাক পাওয়া যায়, সেটা তো টিচার হিসেবে তুমি বের করে নিচ্ছই। তার সঙ্গে সঙ্গে যে দিকটায় সে পারদর্শী সেই দিকটা থেকে উৎসাহিত করে এগিয়ে দেওয়া, এটাই হচ্ছে তোমার মানে ভালো টিচারের লক্ষণ। ঠিক আছে? দেখো, রিইনফোর্সমেন্টকে তাহলে আমরা দুরকম ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। একটু আগে অনেক ডিসকাশন করলাম। তাহলে টিচার মেয়ে কি করতে পারো তুমি? পজিটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে টিচার মে ইউজ ফ্ল্যাশ কার্ড, গেম, ফান অ্যাক্টিভিটি ইনভলভিং স্টুডেন্ট টু রাউজেস ইন্টারেস্ট ইন দেম ফর দ্য স্টাডি। টিচার সর্বদাই যে গিফট দেবে, সর্বদাই যে গুড বলবে সেটা শুধু না, তার সঙ্গে যদি ভালো ভালো ফ্ল্যাশ কার্ড, ভালো টিএলএম, কোনো মাল্টিমিডিয়ার মাধ্যমে স্টুডেন্টদের পড়াও, এটাও কিন্তু একটা রিইনফোর্সমেন্ট। কারণ তুমি পজিটিভলি তাদেরকে শেখানোর জন্য উৎসাহিত করছো। ঠিক আছে? এটাও করতে পারো রিইনফোর্সমেন্টের মধ্যে। এটাও রেমিডিয়াল টিচিংয়ের একটি অংশ। কেন অংশ? তার কারণ ক্লাসের সাধারণ পড়াশোনায় যখন স্টুডেন্ট পড়াটা গ্রহণ করতে ফেলিওর হয়েছে, তখন তুমি তাকে একটি অডিও ভিজুয়াল মেথডে পড়ালে, তার জন্যই এটার নাম হচ্ছে রেমিডিয়াল টিচিং। ওকে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা রেমিডিয়াল টিচিংয়ের অন্যতম ভূমিকা। স্টুডেন্ট শুড সাফার ফ্রম দ্য স্পিচ ডিসঅর্ডার, মে হ্যাভ দ্য ট্রাভেল টু কমিউনিকেট ইন দ্য ক্লাসরুম, স্পেশাল কেয়ার বাই দ্য টিচার মাস্ট বি টেকেন। যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টদের কথা বলার সমস্যা আছে, প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে বারবার অডিও টেপ রেকর্ডারের মাধ্যমে শুনিয়ে তার এই স্পিচ থেরাপি দিতে পারো, যাতে তার স্পিচের সমস্যাগুলো দূরীভূত হয়। রেমিডিয়াল টিচিং কেবলমাত্র যে পড়াশোনার ক্ষেত্রেই দেওয়া হয়, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করেছি যে ফেলিওর হলো, পড়াশোনায় পিছিয়ে পড়লো, জড়বুদ্ধি সম্পূর্ণ, শুধু তাই নয়, বিহেভিয়ার মডিফিকেশন অ্যান্ড মোটিভেশন এর জন্য রেমিডিয়াল টিচিং দিতে হবে। একটু আগে মোহিত বলল যে ক্লাসে অনেক স্টুডেন্ট খুবই মানে অধ্যস্ত থাকে, সর্বদা ডিস্টার্ব করবে। তুমি দারুণ পড়াও, দুর্দান্ত পড়াও, তুমি টিএলএম দিয়ে পড়াও, তা সত্ত্বেও সে সবসময় ডিস্টার্ব করবে ক্লাসের মধ্যে। এরকম স্টুডেন্ট থাকবে, কারণ তার বিহেভিয়ার প্রবলেম আছে। এটা একটা প্রবলেম, এটা একটা ডিসঅর্ডার। ঠিক আছে? এটা একটা মানসিক ডিসঅর্ডার বলি আমরা। এই ধরনের ডিসঅর্ডার সম্পূর্ণ ছেলে থাকবে বা মেয়ে থাকতে পারে, তাদেরকে তুমি কি করবে? রেমিডিয়াল টিচিং স্যার দেবে। কিভাবে চেঞ্জ করা হুম? যাবে?
কিভাবে চেঞ্জ স্যার করা যায়? কিভাবে ওর ঠিক আছে। behavior-টা, সবার আগে বলো যে কোনো একটি ছেলে বা মেয়ে ক্লাসে সবসময় ডিস্টার্ব করে। সবসময় তার মধ্যে একটা উচ্ছৃঙ্খল আচরণ করা একটা হচ্ছে গিয়ে তার স্বভাব। এরকম আছে ক্লাসে পেয়েছিলে কোনো স্টুডেন্ট বন্ধু-বান্ধবীর মধ্যে? হ্যাঁ স্যার আছে তো। স্যার ছিল স্যার। ছিল, বেশ। হ্যাঁ স্যার, একটা করে থাকে। একটা নয়, একটা করে অনেকগুলো হ্যাঁ থাকতে স্যার পারে। পেয়েছিলেন। মানে একটা দুটো থাকবে। সে প্রতি ব্যক্তিতে থাকে, স্যার ক্লাসের প্রত্যেক মধ্যে গল্প ব্যক্তিতে। করবে স্যার, শুধু গল্প নয়, বড় হয়ে তাদের যাবে। বিহেভিয়ারও খুব হ্যাঁ খারাপ। মানে টিচারদের সম্পর্কে অনেক বাজে বাজে কথাও বলে, গালাগালিও দেয়। হ্যাঁ আচ্ছা, জানি আমি এগুলো সব। সবার প্রথমে বলো এটার কারণ কি? আগে কারণ বলো, তারপরে তো সেটাকে সমস্যার সমাধান করবে। স্যার পরিবেশগত কারণ কি হতে পারে? কালচারাল প্রবলেম হতে পারে স্যার। কালচারাল প্রবলেম মানে? প্রবলেম, স্যার বাড়িতে হয়তো এই ধরনের আলোচনা হ্যাঁ বাড়িতে মানে সোশ্যাল প্রবলেম। বেশ, আর এইভাবে। আর আর সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট কম হতে পারে। সব সাবজেক্টে ডিস্টার্ব করে। ওই সাবজেক্টে কি, সব সাবজেক্টে ডিস্টার্ব করে, সব টিচারকেই গালাগালি দেয়। টিচার্স রুমে আলোচনা হয় ওইসব ছেলেটার নামে, ওই ছেলেটার নামে, ওই মেয়েটির নামে, যে সে তো প্রত্যেকটা ক্লাসে হয়ই, ডিস্টার্ব করে। সব টিচারদের, মানে তুমি খুব বেস্ট টিচার, ভালো পড়াও, তা সত্ত্বেও সে ডিস্টার্ব করে, কারণ তার বিহেভিয়ার প্রবলেম আছে। তার হুম স্যার এটা বলো। স্যার ও কোনো সাইকোলজি মানে কি কাউন্সেলিং করা উচিত এরকম। সে তো উচিত, সেটা তো ট্রিটমেন্ট বলছো, আমি বলেছি এর কারণ কি, তার যে বিহেভিয়ার প্রবলেম কারণ কি হতে পারে। অনেক কারণ হতে পারে, দু একটা জেনারেল কারণ জানতে চাইছি। ক্লাসে স্যার হতে মোটিভেশনের পারে যে অভাব। তাদেরকে মানে বেশিরভাগ সময় যে মানে ছোট করে দেখানো হয়, কোনো কিছু হলেই তাদেরকে মানে একটু বেশি হ্যাঁ, এটা বকাঝকা হচ্ছে করা তার হয় কোনো কারণ তার বিহেভিয়ার আরো এসবের খারাপ জন্য হওয়ার তারা কারণ, কিন্তু প্রথম থেকেই তার খারাপ ছিল, এটাও কারণ, ঠিকই বলেছো, এটাও কারণ। তাকে যত তুমি ছোট করবে, যত পাত্তা না দেবে, যত বাইরে বের করে দেবে, টিচাররা যেহেতু তাদেরকে কোনো পাত্তাই দেয় না, মারধর করে, উল্টে বাইরে বের করে দেয়, তার জন্য আরোই বিহেভিয়ার খারাপ করে। কারণ সে তো জানে, দূর আমাকে কি করবে, নির্যাতন করবে, বাইরে বের করে দেবে, এতে কি করবে, তার জন্য সে কখনো শোধরায় না। স্যার অনেক অনেক শিক্ষকরা আছে যে এই সমস্ত স্টুডেন্টকে মানে শাস্তি দেওয়ার দরুন সেই মানে সেই ক্লাসে পরের দিন সেই ছেলেটা আর কোনো ডিস্টার্বই করে না। এটা হয়, কিন্তু এখন তো শাস্তিটা তো নেই। না, ডিস্টার্ব করে না মানে হয়তো সে চুপ হয়ে যায় যদি নিচু ক্লাসের স্টুডেন্ট হয়, কিন্তু বেসিক্যালি তার পড়াশুনোও হয় না, মানে সে ওই টিচারের পড়াও কিছু শোনেও না। আচ্ছা, মানে এটা হতে পারে যে তারা সে পড়াশোনার ক্লাসের প্রতি একদমই আগ্রহী সে না। ক্লাসে আছে, কিন্তু বেসিক্যালি তার কোনো উন্নতি বা কিছুই হচ্ছে না ওই ক্লাসে। মানে হ্যাঁ স্যার টিচার, সেটা হয় না, কিন্তু টিচারকে সে ডিস্টার্ব করে না বা অন্য সে তো মানে করে না। সহপাঠীদেরও ডিস্টার্ব করে না। ঠিক আছে, সহপাঠীদেরও ডিস্টার্ব করলো না, টিচারকেও ডিস্টার্ব করলো না, তুমি টিচার। এবার তোমার ক্লাসের একটি স্টুডেন্ট এরকম ভাবে দিনের পর দিন পিছিয়ে যেতে যেতে সে একটা সময় পড়া ছেড়েও দেবে, বা সে আর পড়বে না। তো তুমি টিচার হিসেবে কি এটা কাম্য? মানে তুমি ধরো তাকে চরমভাবে মারধর টারধর দিয়েছো, তার জন্য সে এটা করেছে, তা তুমি কি তোমাকে সফল বলে মনে করবে নিজেকে? তুমি সফল টিচার? না স্যার, একদমই না। না স্যার এটা হবে না। এতদিন ধরে এটা মাথায় আসেনি? টিচারও তো তাই করতো, স্যার তোমার ক্লাসে তো তাই করতো। স্যার হ্যালো কি স্যার অনিন্দিতা করতো তো, অনেক ম্যাডাম টিচারও হ্যাঁ স্যার, করতো। হ্যাঁ স্যার একদম। তো তারা কি সফল টিচার? না স্যার না একদম স্যার, নয়। না। তাহলে এরকম টিচার কাম্যও নয়। কিন্তু তখন না। এটা বুঝতে পারোনি, তখন তোমার মনে হচ্ছে না এই টিচারটা হেবি ভালো, এই মেয়েটাকে মেরে একদম শান্ত করে দিয়েছে। বলো আর কি কি বলবে? স্যার মোটিভেট করতে হবে, মোটিভেশনের অভাব রয়েছে মনে হচ্ছে, মানে আমার ওকে, মনে সেটা হচ্ছে। চিকিৎসা। বেশ, ঠিক স্যার আছে। বলছি ওর অন্য সহপাঠীদের মানে সঙ্গে একসঙ্গে বেশিভাবে মিশতে দিতে হবে, ভালো সহপাঠীরা যেন ওকে ভালো শিক্ষা দেয়, সেই জন্য ওকে মিশাতে হবে দুর্ভাগ্যের বিষয়, বেশি করে। এই ধরনের মেয়েরা বা ছেলেরা ভালোদের সঙ্গে মেশে না, তারা এই জাতীয়ই একটা গ্রুপ বানিয়ে ফেলে, 5-6 জনের একটা স্যার গ্রুপ আর একটা বানায়, কথা যারাই বলবো। গালাগালি দেয়, প্রত্যেকেই ওই যখন টাইপেরই। স্যার মানে কোনো আর একটা শিক্ষক কথা বলছি স্যার, বলো।
স্যার বলছি যে মানে সেই ছেলেটি বা মেয়েটি ক্লাসে ডিস্টার্ব করবে না যদি শিক্ষক যে জিনিসটা পড়াচ্ছে সেই জিনিসটা যদি মানে গল্পের মধ্য দিয়ে বা মানে এমন ভাবে বলবে, এমন ভাবে উপস্থাপন করবে, হ্যাঁ, যাতে সেই ছেলেটা কনসেন্ট্রেশনটা পুরোটাই শিক্ষকের ওপরে যায়। তাহলে একদিন ইন্টারেস্ট পেলে সে দ্বিতীয় দিন পড়ার মধ্যে মন দিতে পারবে, এরকম হতে পারে। সেটা সাধারণ যদি প্রবলেম হয় সলভ হয়ে যাবে। এটা সামান্য প্রবলেম হলে হবে, বিহেভিয়ার প্রবলেম হলে হবে না, স্যার কারণ ওটা তো প্রবলেম। আমরা যখন বলো। পড়েছি স্কুলে, তখন আমাদের একটা ইংলিশের টিচার ছিলেন, যিনি ছাত্ররা গন্ডগোল করলে ছাত্রদের নাম মেরে নিজের হাতেই ছড়ি দিয়ে মারতেন। তাহলে এটা আপনি কি বলবেন? এ তো ভালো টিচার, মানে নিজেকে নিয়ে মারতো যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ টিচারকে মারছে, তো চুপ হয়ে যেত। এরকম তো আমি এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। এ তো ডেঞ্জারাস টিচার। নিজেকে মেরে খুব একটা লাভ আছে কি? সেটার জন্য এটা হবে। এটা যারা যারা সেনসিটিভ মানুষ, ছাত্রদের মধ্যে যারা সেনসিটিভ, এই যে তোমাদের মধ্যে, এখানে প্রত্যেকে সেনসিটিভ নও। কিছু জন আছে যে ধরো তুমি যাচ্ছ, হয়তো হঠাৎ করে একটা বয়স্ক মানুষ পড়ে গেল রাস্তায়, চট করে তুমি ধরে ফেলবে। আর অনেকজনই এখানে আছো যারা পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে। এখন হয়তো বলার সময় বলবে স্যার আমি ধরবো আমি ধরবো, বাস্তব সেটা বলে না। আমি সাইকোলজিটা অনেক ভালোভাবেই পড়েছি, সেই জন্য এই কথাগুলো বলছি। ঠিক বলছি এটা? স্যার এটা হবে না। হ্যাঁ স্যার। স্যার একটা কথা বলতে চাই এবার বলছি আর একটা কথা। স্যার। ঠিক, আমি এটা বলিনি, তবে তুমি বলবে। এই কারণবশত দেখবে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে, মানে তোমাদের অনেক ছেলে মেয়েদের পড়াশুনো করাবে, তারা সুটেড বুটেড, তারা খুব হাই ফাই স্কুলে যায়, তারা দেখবে রাস্তায় কোনো লোক পড়ে থাকলে তাকে ধরবে না, কাছেই যাবে না। এবং সাধারণত তারা এই যে রিক্সাওয়ালা, যারা নিচু শ্রেণীর কাজ করে, তাদের মানুষ বলেই মনে করে না, কারণ তারা এলিট শ্রেণী নিজেকে ভাবে। কারণ তারা সুটেড বুটেড স্কুলে যাচ্ছে এবং খুব হাই প্রোফাইল একটি স্কুলে পড়াশুনো করে, এবং তারা কিন্তু তাদের মধ্যে মমত্ববোধ বা ইমোশনাল সেন্সিভিটি খুব কম থাকে। তার ফলে তারাই ভবিষ্যতে, তুমি ধরো মা বাবা, তোমাকেই আর দেখবে না। ভালো চাকরি পেয়ে অস্ট্রেলিয়া আমেরিকা চলে যাবে, তুমি গ্রামের বাড়িতে সন্তান ছাড়াই মারা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কারণ কি জানো? কারণ এদের মধ্যে ইমোশনাল বন্ডিং নেই, সেন্সিভিটি নেই। এই কথাগুলো এই কারণে বললাম, এগুলো একটা শিক্ষা, আলাদা আলাদা শিক্ষা, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ও যে বলেছিল যে টিচার নিজেকেই মারে, এতে যারা সেন্সিটিভ স্টুডেন্ট দুই একজন হয়তো বুঝবে যে না, স্যার নিজেকে শাস্তি দিচ্ছে, আমি ঠিক হয়ে যাবে। যাদের মধ্যে সেন্সিটিভিটিই নেই, তারা মনে করবে আরো মারুক স্যার নিজেকে, কোনোদিন শোধরাবে না। স্যার এই স্টুডেন্টের সংখ্যাটা খুব কমই হয়। কোনটা? মানে এই সেনসিটিভ স্টুডেন্টটা যারা এই হ্যাঁ, ইমোশনাল গুলো নিয়ে থাকে বা কম বোঝে, হয়, তারা বোঝে, তাছাড়া হয় কমই না। হবে। এটা একটু কমই সংখ্যাটা, কারণ সেটার দোষ আমাদেরই, এটার দোষ আমাদেরই। কারণ তুমিই তো তোমার ছেলে মেয়েকে শেখাবে, তোকে ফার্স্ট হতে হবে, সেকেন্ডে তার থেকে তোকে ভালো করতেই হবে। ও কি করছে না করছে দেখার দরকার নেই, তোকে এটা হতেই হবে। এই হতেই হবে দৌড়ে সে কখনো এই ইমোশনকে হারাতে হারাতে সে শিখে যায় যে ইমোশন বলতে সেরকম কিছু নেই। কারণ তুমি তো অন্যদের থেকে তোমার নিজের ছেলেকে জেতানো মানেই অন্যকে পিছিয়ে ফেলে তোমাকে জেতাতে হবে। তো সমস্ত সেগমেন্টে সেটা করতে হয়। তাহলে সেই দিক থেকে তার ইমোশনাল বন্ডিং তো নষ্ট হবেই। তুমি ধরো তোমার ছেলেকে ভালো শিক্ষার জন্য হোস্টেলে পাঠালে বা কেন্দ্রীয় বিদ্যালয়ে পাঠালে, যে আমি যে স্কুলে পড়াতাম ওখানে তো হোস্টেলে থাকে ছেলেমেয়েরা। তো তুমি ভালো শিক্ষার জন্য পাঠিয়েছো, ছোটবেলায় বাচ্চারা বাবা মাকে খুব কাছে চায়, কিন্তু তুমি তাকে বোঝালে মনে হয় তোমাকে যেতেই হবে, ভালো মানুষ হতে হবে, তোমাকে চাকরি পেতেই হবে, তুমি খুব ভাবে তাকে পাঠালে, নিজেই কন্ট্রোল করে নিলে। তো ছেলে ওখানে থাকতে থাকতে তোমার সাথে তার কি ইমোশন কখনোই গ্রো আপ হবে নাকি? ওই ইমোশন থাকবে যেটা ছোটবেলায় ছিল? অনেক সময় সেটা একদমই না মানসিক স্যার। সমস্যা হয় যে আমার বাবা মা আমাকে ছোটবেলায় হোস্টেলে পাঠিয়ে দিয়েছে, ধর বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, স্যার কি হবে? ওই ইমোশন আর থাকে এখানে না। একটা আমার ব্যক্তিগত শেয়ার করছি। আমার একটা বন্ধু ছিল, ওকে ক্লাস 5 হোস্টেলে পাঠিয়ে দিয়েছে।
ছিল। তো ওর মা বাবাকে না পেয়ে পেয়ে পরবর্তীকালে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় ভীষণভাবে। তো ওকে সেটা যখন তো হয়। জিজ্ঞাসা করছিলাম, তো তখন সে বলছে আমি কিছুই পাইনি জীবনে, না পেয়েছি মা বাবা, না পেয়েছি কিছু। আমি তো বলেই দিচ্ছি, এগুলো তো কাউন্সিলিং তো তার জন্যই হয়। আমি তো সেটাই বলছি তোমাদের। এগুলো অনেক কারণ থাকে, সেটা নিয়ে পরে ডিসকাস হবে। কিন্তু আমরা যেটা বলতে যাচ্ছিলাম, ইমোশনাল ছাড়া হবে না। আর যেই বিষয়টায় এত কথা বললাম, অনেক ডেপথে ঢুকে গেছে, এগুলো সব কাউন্সিলিং এর পার্ট। আমাদের কাউন্সিলিং এর পার্টে এগুলো শেখানো হতো। এবং কাউন্সিলিং একটি শর্ত আছে, কাউন্সিলিং এ কখনো একজনের কথা অন্যজনকে বলতে নেই, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। তো কাউন্সিলিং এর পার্টে আমরা শিখতাম। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে বিহেভিয়ারে যে প্রবলেমটা, এটা কেন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে গিয়ে যে ছেলেটি বা মেয়েটি গালাগালি দেয় বা বিহেভিয়ার খারাপ করে, সে একটা খুব অশান্তিপূর্ণ পরিবেশে বড় হয়েছে। অর্থাৎ তার বাবা মার মধ্যে খোঁজ নিয়ে দেখবে মিল নেই, তাদের মধ্যে সেরকম সম্পর্ক ভালো নয়, সবসময় অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, হয়তোবা ডিভোর্সিও হতে পারে, বা অন্য কোনো সমস্যা তাদের ফ্যামিলিতে সর্বদা রয়েছে। তার ফলে সে ওই স্বভাবগুলো অ্যাডাপ্ট করে ফেলেছে এবং সে ট্রিমেন্ডাস সাহসী হয়ে পড়েছে। ফলে ওই সামান্য বকাঝকা ইত্যাদি কোনো কিছুই তাকে সমাধান করতে পারবে না। তখন তুমি টিচার হিসেবে যেটা করতে পারো, অবশ্যই অনেক অনেক পন্থা, ইন্টারেস্টিং উপায়ে পড়ানো ইত্যাদিতে করবে। যখন দেখবে ফেলিওর হচ্ছ, তখন সোজা এই ছেলেটির বা মেয়েটির জন্য একটি কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে, কারণ এর বিহেভিয়ার মডিফিকেশনের দরকার আছে। এই যে বিহেভিয়ার মডিফিকেশনের জন্য তুমি ব্যবস্থা করলে, কাউন্সিলিং এ পাঠালে, এইটাকে আমরা বলছি রিমিডিয়াল টিচিং। কারণ ওই কাউন্সিলিং কখন করবে? স্কুল আওয়ারে নিশ্চয়ই করাবে না, স্কুল এর অবসর সময় করাবে। কেন স্কুলে কাউন্সিলর থাকা উচিত, মানে নিয়ম অনুসারে। এখন সরকারি স্কুলে থাকে না, সেটা অন্য ইস্যু, কিন্তু আমরা ধরে নিচ্ছি আছে। তাহলে যখনই করাবে সেটাও কিন্তু একটা রেমিডিয়াল টিচিং এর পার্ট। কারণ তুমিও তাকে শিক্ষা দিচ্ছ, সেটা হচ্ছে কি বিহেভিয়ার মডিফিকেশন করছো তার। বুঝলে? এবার আসি পরের অংশ, ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিফিকাল্টিস অ্যামং স্টুডেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিফিকাল্টিস অ্যামং স্টুডেন্ট, এই যে রেমিডিয়াল টিচিং যে তুমি দেবে, কি কি ক্ষেত্রে তুমি রেমিডিয়াল টিচিং দিতে পারো, কি কি ডিফিকাল্টিস থাকলে রেমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে, তার একটা 10টা পয়েন্ট এখানে দেওয়া আছে। এগুলো অলরেডি তোমাকে পড়ে ফেলেছো, ওই একটা চ্যাপ্টার পড়েছিলাম চ্যালেঞ্জেস অফ টিচিং, ওখানেও পড়েছো। আরেকবার একটু মনে করে নাও কি কি আছে। দেখো, নাম্বার 1 বলছে পুওর মেমোরি, যাদের দুর্বল মেমোরি তাদের রেমিডিয়াল টিচিং দেবে। মোর টাইম টু কমপ্লিট, যারা কোনো পড়া একবারে গ্রহণ করতে পারে না, তাদের আরো সময় লাগে, তাদেরকে দেবে। স্টুডেন্ট মে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, কোনো স্টুডেন্ট থাকে যাদের ক্ষেত্রে কনফিডেন্সের অভাব থাকে, অর্থাৎ কোনো কিছু পড়া বুঝতে পেরেছে কিন্তু বলতে পারে না, তাদেরকে রেমিডিয়াল টিচিং দিতে হবে। এবং লো সেলফ এক্সপ্রেশন, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়া বলতে পারে না ঠিকঠাক, তাদেরকে দিতে হবে। অ্যান্ড মে শর্ট অ্যাটেনশন, কোনো স্টুডেন্ট থাকে যাদের অ্যাটেনশন মানে মনোনিবেশ করার ক্ষমতা খুব কম, তাদেরকেও রেমিডিয়াল টিচিং দিতে হবে। এবং স্টুডেন্ট রিলেটিভলি পুওর কম্প্রিহেন্সিভ পাওয়ার, এইটা কি ইম্পর্টেন্ট, তোমাদের ক্ষেত্রেও তাই। কিছু স্টুডেন্ট থাকে যাদের কম্প্রিহেন্সিভ পাওয়ার খুব কম, মানে আনসিন পড়ে চট করে বুঝতে পারে না, মানে বোধ পরীক্ষণ ক্ষমতা কম, তোমাদের মধ্যে আছে। তোমাদের মধ্যে যাদের বোধ পরীক্ষণ ক্ষমতা কম, তারা কিন্তু টেট পরীক্ষা খুব কঠিন তাদের পক্ষে। এখানে অনেকেই আছো যারা আনসিন একবার দুবার তিনবার পড়ে কিছুই বুঝতে পারো না, তার মানে তোমার সেই বোধ পরীক্ষণ বোঝার ক্ষমতা কম আছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা দুবার পড়েই একটা আনসিন একদম 90% কারেক্ট করে ফেলতে পারো, তার মানে তোমার কম্প্রিহেন্সিভ পাওয়ার খুব বেশি আছে। তাদের এই টেট পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য কম্প্রিহেন্সিভ পাওয়ার খুব বেশি থাকতেই হবে তোমার, নাহলে তুমি কোনোভাবেই 15 নম্বর পেতে পারছো না, বাংলাতেও না, ইংলিশেও না। তো এই পাওয়ার যাদের কম আছে, তাদের প্র্যাকটিসের মাধ্যমে বা রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে তুমি সমাধান করতে পারো। এক্ষেত্রে তুমি রেমিডিয়াল টিচিং দিতে হবে। এক্ষেত্রে তোমাদের টেটের ক্ষেত্রে যাদের কম্প্রিহেন্সিভ পাওয়ার খুব কম, তারা নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে রেমিডিয়াল টিচিং দেওয়ার মাধ্যমে নিজেকে সংশোধন করে নাও। পড়েছে উইক প্রবলেম অ্যান্ড সলভিং, কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা প্রবলেম সলভ করার ক্ষেত্রে উইক হয়, দুর্বল হয়, তাদের ক্ষেত্রে। মে ল্যাক অফ লার্নিং মোটিভেশন, এই যে খুব ইম্পর্টেন্ট, কিছু স্টুডেন্ট যারা পড়াশোনার দিক থেকে মোটিভেশন পায় না, তাদের রিইনফোর্সমেন্ট দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য তুমি রেমিডিয়াল টিচিং দেবে। আর স্টুডেন্ট কনভে নলেজ টু দ্য কোরিলেটিভ লার্নিং এরিয়াস অফ সুইটেবিলিটি, এই কিছু স্টুডেন্ট থাকে যারা টিচিং প্রফেশনের ক্ষেত্রে সঠিক রিলেশন খুঁজে পায় না। রিলেশন বলতে কি বোঝায়, যেমন ধরো আমি অঙ্ক নিয়ে এক্সাম্পল দিই,
আচ্ছা বলো তো, অনুপাত সমানুপাত রেশিওর অঙ্ক যদি কেউ খুব ভালো জানে, তাহলে সে অন্য কোন টপিকের অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবে? বলো। স্যার অংশীদারি কারবার। হ্যাঁ, কিছুটা স্যার পারবে। ওইটাই আর নিয়ম। মিশ্রণ স্যার। মিশ্রণ, হুম। বেশ, এটাও পারবে। অথবা বয়স সংক্রান্ত অঙ্ক, পিতার বয়স এত, পুত্রের বয়স এত, 5 বছর পর তাদের বয়স কত হবে। এই বয়স সংক্রান্ত সমস্যা অনুপাত সমানুপাতের ক্ষেত্রে খুব চটজলদি না করেই সলভ করে দেওয়া যাবে। যে পিতা পুত্রের বয়স অনুপাত এত, তার মানে ডিফারেন্স হচ্ছে 2, 10 বছর পর কত হবে। খুব ইজি ভাবে করা যায়। স্যার টাইম অ্যান্ড ওয়ার্ক। করা যায়, অনেক অঙ্কই করা যায়। রেশিও এই অঙ্কটা ভালো করে জানলে অনেক অঙ্কই মধ্যে ফেলা যায়, কিন্তু বয়স সংক্রান্ত অঙ্ক করা খুব ইজি হয়ে দাঁড়ায়। অনেক কিছুই করা যায়, যতগুলো বলেছো সবই কারেক্ট বলেছো। তাহলে এই যে কো রিলেশন খুঁজে পেলে, যে আমি যদি অনুপাত সমানুপাত ভালো করে শিখে আমি এই অঙ্কগুলো করে ফেলতে পারবো, এরকম প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে রিলেশন থাকে অন্য টপিকের বা অন্য সাবজেক্টের। এটা যারা পায় না বা বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে রেমিডিয়াল টিচিং কিছুটা দেওয়া যেতে পারে। গ্রাব দ্য ইনফরমেশন ইফেক্টিভলি, কোনো বিষয় ভালো করে বোঝার ক্ষেত্রে আবার তুমি তাকে এই রেমিডিয়াল টিচিং দিতে পারো। এবং স্টুডেন্ট মে হ্যাভ ডিফিকাল্টি ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং নিউ অর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, কিছু কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যে সমস্ত কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ধারণা, এগুলো বোঝানোর ক্ষেত্রে তুমি তাকে রেমিডিয়াল টিচিং দিতে পারো। ঠিক আছে। অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং, রেমিডিয়াল টিচিং এর অবজেক্টিভ কি, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি ভালো করে আরো ইউনিক উপায়ে যে বিষয়টা তুমি পড়াচ্ছ সেটা যাতে স্টুডেন্ট বুঝতে পারে, এটা বোঝানো হচ্ছে গিয়ে রেমিডিয়াল টিচিং এর মূল উদ্দেশ্য। রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে একটা খুব ভালো পদ্ধতি রয়েছে যাকে আমরা বলি আইইপি বা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। ঠিক আছে, এইটা একটুখানি ভালো করে পড়তে হবে। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এইটা হচ্ছে রেমিডিয়াল টিচিং এর একটি পার্ট। কিরকম পার্ট একটু এলাবোরেটলি বুঝিয়ে দিই। ধরো আমি স্পেশাল ফিল্ডে বিএড করেছি, এবার আমাদের কি করতে হতো, আমার টপিকটা ছিল হচ্ছে কি HI, হিয়ারিং ইম্পায়ারমেন্ট। এখন যদি কেউ কানে না শুনতে পায়, যে স্টুডেন্ট কানে শুনতে পায় না, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে কেস হিস্ট্রি বা কেস স্টাডি তৈরি করতে হতো। কিরকম, যে ধরো কোনো মা এসে বললো যে তার বাচ্চা শুনতে পায় না, এখন ধরো সে 5-এ পড়ে, আমাকে তার তথ্য নিতে হবে তার প্রেগনেন্ট যখন হয়েছিল তখন থেকে, যে আপনার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন ছিল, আপনি কি পড়ে গেছিলেন, আপনি কি মাদক দ্রব্য গ্রহণ করেন, আপনি কি ওয়াইন টোয়াইন খান, কারণ অনেক অনেক কারণ থাকতে পারে এই কানে শুনতে, বাচ্চা যে শুনতে পায় না এরকম জন্মেছে এরকম কারণ বিষয় হিসাবে। তো আমাকে পুরো কেস হিস্ট্রি প্রথম থেকে শেষ অবধি নিতে হবে। বোঝা গেল? স্কুলে এরকম কেস হিস্ট্রি নেওয়ার দরকার আছে। এবার কেস হিস্ট্রি যখন পেয়ে যাওয়া হলো, তখন আমি একটা পয়েন্ট খুঁজে পাবো যে এই স্টুডেন্ট এই কারণেই সে শুনতে পায় না। এবার আমি তার জন্য করব ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এটারও একটা আলাদা খাতা থাকবে। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম কেন? ইন্ডিভিজুয়ালাইজড মানে হচ্ছে কি এক নির্দিষ্ট কোনো একজনের জন্যই এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করা। কারণ যেহেতু প্রত্যেকটা ছেলে মেয়ে আলাদা, কানে শুনতে হয়তো 10 জনই কানে শুনতে পায় না, কিন্তু 10 জনের সমস্যা কিন্তু এক নয়, 10 রকম। কারো মা হয়তো মাদকদ্রব্য গ্রহণ করতো, তাই তার ছেলে ককলিয়া নষ্ট হয়ে গেছিল, বা কোনো কারণে অ্যালকোহলিক হওয়ার ফলে সে শুনতে পায় না। কেউ হয়তো প্রেগনেন্টের সময় পড়ে গেছিল তাই, কেউ হয়তো আঘাতপ্রাপ্ত জনিত কোনো কারণে, বা কারো হয়তো জিনগত কোনো কারণে ককলিয়া নষ্ট হয়ে গেছিল তাই। তাহলে কারণ কিন্তু বিভিন্ন, কিন্তু সবাই শুনতে পায় না। এবার এই ধরন অনুসারে তুমি আইপি তৈরি করে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম বানালে, কোনো একটি নির্দিষ্ট স্টুডেন্টের জন্য নির্দিষ্ট এডুকেশনাল গোল, যে আমি তাকে কি করে শেখাবো, একেই আমরা বলি আইপি। এখান থেকে একটা প্রশ্ন আসবে এমসিকিউ, যে আইপির ফুল ফর্ম কি? ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। অনেক ক্ষেত্রে অপশনে থাকবে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, আর ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। এটা একটু মনে রেখো, এডুকেশনাল প্রোগ্রাম, কিন্তু অনেক অপশন থাকবে এর মধ্যে। তাহলে এই স্যার ইন্ডিভিজুয়াল থাকলে ভুল হয়ে যাবে? সবকটাই ভুল, এই নামটাই হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এটা হচ্ছে ফুল ফর্ম। আর
তুমি যাতে ভুল করো তার জন্য অপশানে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম দিয়ে দেবে। 4টে অপশন থাকবে, একটা কারেক্ট থাকবে, 3টেই ভুল থাকবে। এবার এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামের ক্ষেত্রে 2টো অপশন তোমার ক্ষেত্রে রয়েছে। একটাকে আমরা বলি শর্ট টার্ম গোল, আর একটাকে বলি আমরা বলি লং টার্ম গোল। কিরকম শর্ট টার্ম গোল? ধরো কোনো স্টুডেন্ট, ওই আবার একই এক্সাম্পল দেব, যে নাম্বার সিস্টেম পারে না, তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে শর্ট টার্ম গোল কি হবে? তুমি তাকে নামতা শেখাবে, যোগ বিয়োগ শেখাবে। লং টার্ম গোল কি হবে? তারপরে তুমি তাকে গিয়ে নাম্বার সিস্টেম শেখাবে। এরকম শর্ট টার্ম এবং লং টার্ম গোল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে ঠিক করে নিতে হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে। এবং এই মেথডে তুমি রেমিডিয়াল টিচিং দিয়ে স্টুডেন্টকে অনেক দ্রুততার সঙ্গে ফিডব্যাক পাবে। কেন? কারণ এক্ষেত্রে তুমি এক একটা স্টুডেন্টের জন্য এক এক ধরনের পড়ানোর স্ট্র্যাটেজি গ্রহণ করছো অ্যাজ এ টিচার হিসাবে। তার জন্য এক্ষেত্রে সফলতার হার অনেক বেশি। এবার অনেকেই প্রশ্ন করবে, স্যার এটা কি সম্ভব বাস্তবে? এক একটা স্টুডেন্টের জন্য এক একটা ইন্ডিভিজুয়ালাইজড প্রোগ্রাম? যদি করো, স্টুডেন্টের ভালো চাও, করবে, তাতে সফল হবেই। এবার ওই একই কথা, চাকরি পাওয়ার পর মানুষকে এত খাটে, আমি তো আমার চোখে কোনোদিন এরকম টিচার দেখলাম না যে এতটা খেটেছে। হ্যাঁ, এক্সেপশনাল আছে, 2-1 জন অবশ্যই চেষ্টা করে। তুমি যাতে চেষ্টা করো তার জন্যই তোমাকে এটা শেখানো হচ্ছে। তবে আমরা আমাদের স্পেশাল ফিল্ডে স্টুডেন্টের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম প্রত্যেকের জন্য আলাদাভাবে করতাম। এটা আমাদের ম্যান্ডেটরি ছিল, বা আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু করা হয়। এক্সামিন সাপোর্ট প্রোগ্রাম অর পিয়ার গ্রুপ। রেমিডিয়াল টিচিংয়ের আরেকটা ভালো দিক হচ্ছে পিয়ার গ্রুপ টিচিং। কীরকম বিষয়টা? ধরো কোনো একটা স্টুডেন্ট, টিচার যতবার বোঝাচ্ছে ভালো বুঝতে পারছে না, তখন স্টুডেন্টের মধ্যে থেকে যে ভালো বোঝে বা ভালো পড়া দেয় তাকে ঠিক করে দিলে 5 জনকে পড়ানোর জন্য। হয়তো দেখা যাচ্ছে যে সহপাঠীদের পড়া সে খুব ভালোভাবে নিতে পারছে বা শিখতে পারছে, একেও আমরা রেমিডিয়াল টিচিংই বলি। এক্ষেত্রে টিচারের খাটনি অনেক কমে যায়। তাহলে টিচার কি করতে পারে? ক্লাসে যে ভালো পড়াশোনা করে তাকে ঠিক করতে পারে, 5 জনকে বা 10 জনকে দায়িত্ব দিতে পারে পড়ানোর জন্য অবসর সময়ে। তাহলে এটাও একটা রেমিডিয়াল টিচিং হয়ে গেল। ফলে যে স্টুডেন্টরা বুঝতে পারেনি তারা তাদের পিয়ার গ্রুপ, মানে তাদের বন্ধু বান্ধবীদের কাছ থেকেই পুনরায় আরেকবার বুঝে নিতে পারবে বা শিখে নিতে পারবে। ওকে, বলো এত অব্দির মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার বলো বলো, বলছি স্যার এই শুনছি, বলো। পিয়ার গ্রুপটা বলেন, ক্লাসের টিচার একটা কোনো কথা বলেন, সেখানে হয়তো কিছুজন বুঝতে পারলো আর কিছুজন বুঝতে পারলো না, তো সেক্ষেত্রে মানে টিচার অবশ্যই একজনকে বলবে যে তুমি তাদেরকে বুঝিয়ে দাও, তো সেটা কি পিয়ার গ্রুপের মধ্যেই পড়ছে? হ্যাঁ, অবশ্যই পিয়ার গ্রুপ টিচিং এর মধ্যে পড়ছে। পিয়ার গ্রুপ মানেই হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্টের দ্বারা স্টুডেন্টকে শিক্ষা। এবার কোনো একটি পার্টিকুলার কথা বুঝতে পারলো না, সেটা তো আর টিচার দেয় না। কোনো একটি টপিক হতে পারে, যেই টপিকটা বুঝতে পারেনি, বা টিচার হয়তো দেখলো যে ক্লাসে পড়াশোনা সব থেকে ভালো ভালো বলে, মানে সে ভালো বুঝতে পেরেছে, তখন তাকে দায়িত্ব দিল যে তুমি এই 10 জনকে এই ক্লাসটা অফ আছে, এই ক্লাসে কিন্তু ওদেরকে এটা বুঝিয়ে দেবে। তখন কি হয়, স্টুডেন্টরা খুব উৎসাহিত হয় এক্ষেত্রে, এবং তারা কিন্তু মানে বুঝিয়ে দেয়। অনেক ক্ষেত্রে টিচারদের থেকে অনেক বেশি সফল এই পিয়ার গ্রুপ টিচিং। ওকে স্যার। আর কার কোনো প্রশ্ন? স্যার বলছি পিয়ার গ্রুপ টিচিং কি নর্মাল ক্লাসেও করা যেতে পারে, না রিমেডিয়াল ক্লাসেই করতে হবে টিচিং এ? নর্মাল ক্লাসে তো টিচারই পড়াবে। তুমি যদি সেই ক্লাসে আবার পিয়ার গ্রুপ টিচিংও করো, তাহলে সেক্ষেত্রে তো তোমার পড়ানোটা আর হবে না, এবং তোমার একটা সিলেবাস আছে, তোমার তো একটা নির্দিষ্ট শিডিউল আছে, সেটা হবে না। নর্মাল ক্লাসে তোমার টাইম, তুমি সেক্ষেত্রে পেয়ার গ্রুপকে দিয়ে পড়ালে তোমার নিজের পড়ানোটাই আর হবে না। তুমি ফেলিওর বলেই তো তুমি পিয়ার গ্রুপকে দিয়ে পড়াচ্ছ, এবং সেটা অন্য সময়তেই পড়াবে তুমি। এবার চলে আসি রিওয়ার্ড স্কিম। রিওয়ার্ড স্কিম মানে ওই রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট স্কিম। আমরা অনেক ক্ষেত্রেই রিওয়ার্ড বা কিছু পুরস্কার বা মোটিভেশনের মাধ্যমে আমরা স্টুডেন্টকে উৎসাহিত করি, ঠিক আছে? তো আমাকে এখানে একটু প্রশ্ন আমি তোমাদের করব, যে ধরো কোনো একটি স্টুডেন্ট, কোনো একটি টিচার কোনো ক্লাসে কোনো একটি স্টুডেন্ট ইংলিশ বিষয়ে হাইস্ট নম্বর পেয়েছে বলে তাকে 100 টাকা দিলেন হাত খরচের জন্য, তা তিনি কি এটা ঠিক করলেন?
তাড়াতাড়ি বলো, এত টাকা দিন লাগে দেওয়াটা এটা ঠিক বলতে। হবে না। না টাকা স্যার দেওয়া একদম ঠিক ঠিক হবে না। আমার করেননি। মনে হয় কোনো গিফট দেওয়া, গিফট যেমন দেওয়াটা কলম ঠিক ছিল, টাকা দেওয়াটা ঠিক নয়। বা বুক এইভাবে। আচ্ছা বেশ, ঠিক বলেছো। মানে আমরা পড়াশোনার মধ্যে এই যে আর্থিক, তাহলে এবার একটা প্রশ্ন করবো এখান থেকে। তোমাদের অনেক স্কুলই আছে, অনেক স্কুলে অনেক পুরস্কার চালু আছে নিশ্চয়ই। বাংলায় যে হাইস্ট পাবে মাধ্যমিকে তাকে 500 টাকা দেওয়া হবে, অঙ্কে যে হাইস্ট পাবে ক্লাস 10-এ বা ক্লাস 9-এ তাকে 1000 টাকা দেওয়া হবে, আছে কি নেই? আছে। হ্যাঁ স্যার। বছরের শেষে এই পুরস্কার দেওয়া হয়, দেখবে দিনলিপিতে লেখা থাকে ননিবালা দেবী আর্থিক পুরস্কার 1000 টাকা অঙ্কে হাইস্ট পাওয়ার। আবার তুমিও গিয়ে একটা পুরস্কার চালু করে দিয়ে আসতে পারো তোমার আশেপাশের স্কুলে বা তোমার নিজের স্কুলে। তুমি তোমার নিজের নামেও চালু করতে পারো, কারো একটা নামে, যে আমি প্রতি বছর ক্লাস 10-এ যে হাইয়েস্ট স্কোর হবে তাকে আমি 500 টাকা আর্থিক পুরস্কার দেব। তাহলে সেটা কি ভুল? না স্যার, সেটা তো বৃত্তির মধ্যে পড়ে যাবে আই থিঙ্ক। তা ওই টিচারও তো বৃত্তির মানে একটা পুরস্কারই তো দিল। সেটা তো স্যার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার বিভিন্ন ধরনের যে স্কলারশিপ চালু করেছে সেটার মধ্যে সেটা তো আছে। সবাই পায় না, সে তো ভালো স্টুডেন্টরাই পায় কেবলমাত্র, বা সেটা গুটি কয়েক, সবাই তো আর পায় না। একটা শিক্ষক যদি মানে ব্যক্তিগতভাবে দেয় তাহলে অন্য ছাত্ররা ভাবতে পারে যে ওই শিক্ষকটা একে বেশি ভালোবাসে, তো না, সে মানে তো তার প্রতি একটা পুরস্কার তো এমনি বিরূপ এমনি মনোভাব দেয়নি, সে তো জন্মাতে পারে। হাইয়েস্ট পেয়েছে বলেই দিয়েছে, ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে যে হ্যাঁ, পুরস্কার পায় তাকেই ভালোবাসে এটাও না, সে তো যোগ্যতা যোগ্য, সে পুরস্কার অর্জন করেছে। পুরস্কার কেউ পায় না, পুরস্কার অর্জন করতে হয়। যাই হোক, ঠিক আছে। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে এটাই, যে আমরা আর্থিক পুরস্কারটাকে স্কুলের মধ্যে কাম্য নয়, কিন্তু এক্সেপশনাল ক্ষেত্রে দেওয়া যেতে পারে। কিরকম ক্ষেত্রে? ধরো একটা স্টুডেন্ট খুবই গরিব কিন্তু মেধাবী স্টুডেন্ট, তুমি তাকে একটা কাপ দিলে, আর এটা নিয়ে সে কি করবে? তার কুঁড়ে ঘর, সে কাপ রাখারই জায়গা নেই, সে কাপ দিলে ওটা কোনো কাজে লাগবে? 2 দিন পরে সে ফেলে দেবে বা লাগবে না তার। তাহলে যার যেটা দরকার, হয়তো তুমি তাকে 100 টাকা দিলে একটা সে ড্রেস কিনতো বা একটা বই কিনে পড়তে পারতো, অথবা তার অনেক উপকার হতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে এটাই, যে আমরা এটা সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নেব। প্রথমত আর্থিক ব্যাপারটাকে আমরা স্কুলের এডুকেশনের মধ্যে ঢোকাবোই না, প্রথম কথা। কিন্তু কখনো যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে সত্যি সে ওই টাকাটা পেলেই বেশি উপকৃত হবে ওই একটা মেডেল বা একটা কাপের থেকে, তখন আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। কারণ প্রবলেম তো এক নয়, সবাইকে এক বিচারে তো করতে পারবো না আমরা। কুড়ে ঘরে একটা মেডেল নিয়ে কিছুদিন থাকে না, কদিন ঝোলানো থাকবে, তারপর দেখবে ফেলে দেবে একটা সময়, বা লোহা ভাঙা টিন ভাঙার কাছে বিক্রি হবে। এগুলো বাস্তব। কিন্তু যেটা দরকার, যেটা বেসিক নিড, সেটা ফুলফিলের জন্য অনেক সময় আর্থিক পুরস্কার দেওয়া যেতে পারে, কিন্তু রেয়ার এক্সেপশনাল কেসে, প্রাথমিক পর্যায়ে আমরা দেব না। এবার এই রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে কি করা যেতে পারে? রেমিডিয়াল টিচার শুড পুট ক্লিয়ার অ্যান্ড ডেফিনেট টার্গেট। রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে টিচারকে সর্বদাই সঠিক টার্গেট রাখতে হবে যে আমি কি শেখাতে চলেছি। ওকে, রেমিডিয়াল টিচার শুড গিভ এক্সপ্যান্ডেড রিওয়ার্ড, এবং এখানে বলছি ইনক্লুডেড ভার্বাল রেকমেন্ডেশন। কি কি রিওয়ার্ড দিতে পারে? ভার্বাল মানে মুখে বলতে পারো খুব ভালো হয়েছে, আরো ভালো করা দরকার, এটা ভার্বাল। অর প্রাইস টু রুম ফর দ্য পিপলস ইন্টারেস্ট, কিছু গিফট দিতে পারো। অ্যান্ড রিওয়ার্ড ইমিডিয়েটলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। যে পুরস্কারটা তুমি দেবো বলেছো বা দেবে ঠিক করেছো, সেটা ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। মানে তুমি ঠিক করলে যে যে এবার ইংলিশে হাইয়েস্ট পাবে তাকে একটা তুমি ইংলিশের গল্পের বই দেবে, এবার তুমি দিলে না, পরের পরীক্ষায় গিয়ে বললে যে এবার যে পাবে তাকে দেব, দিলে না, তার পরের পরীক্ষা আর তোমার কথা কেউ গ্রাহ্যও করবে না, হাইয়েস্ট পাওয়ারও চেষ্টা করবে না। কেন? ওই প্যাভলভের পরীক্ষার মতো। কারণ রিওয়ার্ডটা তো একটা রিইনফোর্সমেন্ট, পজিটিভ। এবার তুমি ঘন্টা বাজাচ্ছ, কুকুরের তো লালা নিঃসরণ হবে, কিন্তু খাবার তুমি দিলে না, এরকম 2-3 বার যদি খাবার না দাও পরের বার কিন্তু আর লালা নিঃসরণ হবে না, এটা তো জানো নিশ্চয়ই। পরীক্ষাটার কথা মনে হ্যাঁ পড়ছে? স্যার। হ্যাঁ, তার মানে ওই একই জিনিস। যখন তার অভীষ্ট লাভ হবে না তখন তার মোটিভেশন আর হবে না। তার জন্য তুমি যদি টিচার হিসেবে কাউকে বলো যে এটা দেবো, ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে, যাতে এটা অন্য স্টুডেন্টরা মোটিভেট হয়ে পরের বার আবার চেষ্টা করে। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ভালো একটা পয়েন্ট। রেমিডিয়াল টিচার শুড সেট অ্যাটেনমেন্ট এইম
অবশ্যই এম থাকবে, কি করতে চাইছো সেই এম। পেরেন্টস শুড বি ইনভাইটেড টু হেল্প চিলড্রেন প্রোগ্রাম দেয়ার ওয়ার্ক। পেরেন্টসদেরও তুমি রেমিডিয়াল টিচিংয়ে অংশগ্রহণ করাবে, কারণ তুমি একা পুরো কাজটা নাও করতে পারো। অ্যান্ড রিওয়ার্ড স্কিম শুড রিভিউড অ্যান্ড রিভাইজড রেগুলারলি। যে পুরস্কার প্রদান তুমি সৃষ্টি করেছো বা যে পুরস্কার দেওয়ার পদ্ধতি তুমি চালু করেছো বা যে রেমিডিয়াল টিচিং তুমি চালু করেছো, সেটা অবশ্যই রিভিউ করতে হবে যে তোমার এই রেমিডিয়াল টিচিংয়ে স্টুডেন্টদের উন্নতি হচ্ছে কি হচ্ছে না, এটা রিভিউ করতে হবে বা কতটা উন্নতি হচ্ছে। ঠিক আছে, এই রিভিউটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, আমরা আজকে তোমাদের রেমিডিয়াল টিচিংটা অত্যন্ত গভীরে গিয়ে প্রত্যেকটা পয়েন্ট সঠিকভাবে আলোচনা করলাম। এই রেমিডিয়াল টিচিং থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়ার আরেকটা নোট তোমাদেরকে অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। এই প্রশ্নের উত্তর আজকে রাতের মধ্যেই করে ফেলো। আমি আজকেই উত্তর দেব 11টার সময়, যেহেতু কালকে পরীক্ষা, তারপরে মিলিয়ে নাও। বুঝেছো? এক্ষুনি আমার ক্লাস স্যার বলছিলাম যে ওকে স্যার, ওকে। ক্লাস আজকে এমনি জিজ্ঞাসা করছি। শুনছি তোমার প্রশ্ন। ক্লাস শেষ হবে এখনই, তারপরে তোমরা ওই আরো যে প্রশ্নগুলো দেওয়া আছে রেমিডিয়াল টিচিং থেকে, সেগুলোর উত্তর এখনই করে ফেলবে। আমি 11টা নাগাদ উত্তরটা দেব গ্রুপে। ওকে, বলো এবার প্রশ্ন করো। স্যার হ্যাঁ বলছি আমি মানে পোয়েমের অ্যান্সার গুলো খুঁজে পাইনি, আপনি কি দিয়েছেন? সব উত্তর দিয়ে দিয়েছি আমি। আচ্ছা ওই গ্রুপে ভালো ঠিক করে আছে, দেখো, সব উত্তর দেওয়া আছে। আর কার কোনো ঠিক প্রশ্ন? আছে। স্যার বলো বলো। স্যার বলছিলাম যে আপনি তো রেমিডিয়াল টিচিং করিয়ে দিলেন, কিন্তু কালকে যেহেতু সিটেড এক্সাম রয়েছে, তা হালকা করে যেহেতু দেখা মানে কি কি subject, এখন তো আপনার পক্ষে সব দেখানো সম্ভব না, সেহেতু কোন কোন বিষয়গুলো একটু জাস্ট চোখ বুলিয়ে গেলে আর কি, দেখো, কোনো বই টই সিটেটের থেকে ওইভাবে কিংবা সাজেশন কিছু হয় না। তা আমি প্রথমেই বলে দিয়েছি যে কম্পিটিশনটা খুব ভালো করে করবে প্রোজ আর পোয়েমের। আর যে কটা টপিক আমরা পেডাগজির করিয়েছি প্রত্যেকটা টপিক একটু ভালো করে পড়বে। তবে ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো খুব একটা দেখার দরকার নেই, এগুলো থাকে না খুব একটা। সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, কম্প্রিহেনশন এবং পেডাগজির প্রত্যেকটা টপিক এইটুখানি দেখে যাও, 25 নম্বর এমনিতেই কমন পাবে। ওকে, তাহলে তোমরা যেটা করছো সেটা হচ্ছে গিয়ে এই রেমিডিয়াল টিচিং এর উত্তরগুলো করে ফেলে এখনই। আমি 11টা নাগাদ গ্রুপে উত্তর দেবো, মিলিয়ে নেবে। ওকে, কালকে যারা সিটেট পরীক্ষা দিচ্ছ খুব মন দিয়ে পরীক্ষা দিও এবং খুব ধরে ধরে একটু পড়ে পড়ে ভালো করে পরীক্ষাটা দিও। ওকে, দেখা হবে নেক্সট উইকে। টাটা।